নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর এই যে 15 দিনেই হবে ডব্লিউবিপি ক্র্যাক এই যে সিরিজটা, এখানে আমি বলেছিলাম 300+ ম্যাথ কোশ্চেন আসবে, 150+ জিআই কোশ্চেন আসবে, 300+ জিকে কোশ্চেন আসবে। তো এই কোশ্চেনগুলো অ্যানালিসিস করতে করতে আমরা কিন্তু ধীরে ধীরে ডব্লিউবিপি কনস্টেবলের প্রিলিমিনারির দিকে এক ধাপ করে এগিয়ে যাব। তবে আপনাদের একটা কথা মনে রাখতে হবে, ভিডিওগুলো প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কনসেপ্টগুলো বুঝতে হবে। দেখুন, অনেক কোশ্চেন আমাদের আলোচনা করতে হবে অনেক কম সময়ের মধ্যে। তো আমি যে কোশ্চেনগুলো খুব দ্রুততার সাথে আলোচনা করব, তো আপনারা একটু ট্রাই করবেন প্রত্যেকটা কনসেপ্ট ধীরে ধীরে বোঝার। আপনি চাইলে সেটা আবার রিপিট করে দেখতে পারেন বা শুনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা হেল্প হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তারপরে আমি একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দিন। যারা বিভিন্ন রকম পেইড কোর্স ক্যারি করতে পারেন না, তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেকটা হেল্পফুল হবেন, কারণ আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনের বেসিসেই কিন্তু এই যে কোর্সটা সম্পূর্ণ তৈরি করেছি। আমি টেক্সট বুকের যে বিভিন্ন মক টেস্ট, তার সাথে গ্রেড আপের বিভিন্ন মক টেস্ট, বিভিন্ন বইয়ের যে মক টেস্ট, সেই প্রত্যেকটা মক টেস্ট থেকে স্টাডি মেটেরিয়াল কিন্তু একত্র করেছি, কোশ্চেন একত্র করেছি, তারপরে বাছাই করে করে কোশ্চেন বিভিন্ন অ্যাপ থেকে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন কিন্তু কালেক্ট করেছি। তো এইভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আর একটা জিনিস, এই যে একটা ভিডিও, এখানে আপনারা একসাথে 40 থেকে 50টা করে এক একটা অঙ্ক দেখতে পাবেন এক একটা ভিডিওতে। তো সেখানে হয়তো দেখা যেতে পারে 2-এর সাথে হয়তো 2 গুণ করে আমি হয়তো 2 লিখে দিলাম। তো এইগুলো একটু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এইরকম ভুল যদি করে থাকি, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ এরকম ক্যালকুলেশনে ভুল কিন্তু হতেই পারে। কোনো প্রবলেম নেই, চলুন শুরু করা যাক। তো আমরা কিন্তু অঙ্কের মাধ্যমে এগিয়ে যাবো, আমরা আলাদা আলাদা করে কনসেপ্ট নিয়ে আলোচনা করবো না। কারণ কনসেপ্ট বলতে আমি ধরুন একটা চ্যাপ্টার শুরু করলাম, সেই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট আলোচনা করার পরে সেখানে 10টা কোশ্চেন আলোচনা করলাম, সেটা সম্ভব হবে না, আর টাইম নেই। তো সেহেতু আমরা প্রত্যেকটা অঙ্ক আলোচনা করবো প্রিভিয়াস ইয়ার্সের। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার্সের অঙ্কগুলো আলোচনা করবো, প্রিভিয়াস ইয়ার্স 2019-এর অঙ্ক আলোচনা করবো। তো 2019-এর অঙ্ক আলোচনা করার সাথে সাথে সেই কনসেপ্টগুলো কিন্তু বলে দেবো। চলুন শুরু করা যাক। তো আজকের যে প্রথম কোশ্চেন, এগুলো টেক্সট বুক থেকে আনা, ক্লিয়ার ছিল অনেকটা বেশি, সেই জন্য আনা। দেখুন, বলছে 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু HCF হলো 12। মনে রাখবেন, HCF অর্থাৎ ধরুন বিভিন্ন রকম সংখ্যা রয়েছে, এক্স, 2x, 3x, এর মধ্যে সর্বোচ্চ যে সংখ্যাটা কমন রয়েছে 3টে সংখ্যার মধ্যে, সেটাই কিন্তু এই 3টে সংখ্যার HCF। তো এখানে বলেছে, দেখুন 3টি সংখ্যার অনুপাত এখানে বলে দিয়েছে 1:2:3, আর HCF বলে দিয়েছে 12, আর সংখ্যার অনুপাত 1:2:3। তো এখানে দেখুন, যেহেতু ইস্টু রয়েছে, এর সাথে নিশ্চয়ই কিছু গুণ থাকতে পারে। তো আমরা ধরে নিতে পারি যে এই সংখ্যাগুলো x×1 অর্থাৎ x, 2x আর 3x। তাহলে এর গসাগু কত হবে? তাহলে এর গসাগু হবে x। তাহলে এর গসাগু হবে x। কেন x হবে? কারণ এই 3টে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কমন সংখ্যা কোনটা? x কমন সংখ্যা। তাহলে এই সবচেয়ে বড় হচ্ছে কমন সংখ্যা যখন x, তাহলে গসাগু কত হচ্ছে x। আমি একটু আগেই বললাম, গসাগু অর্থাৎ বিভিন্ন সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে কমন ফ্যাক্টর, সেটাই কিন্তু তার গসাগু হয়, HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো আবার এখানে বলে দিয়েছে গসাগু সমান 12, অর্থাৎ x সমান এখানে কত পাচ্ছি? x সমান 12। তাহলে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। এখানে দেখতে পাচ্ছেন x, 2x আর 3x এর মধ্যে প্রত্যেকেই জানেন বৃহত্তর সংখ্যা হচ্ছে অবশ্যই 3x। তো x এর মান আমরা 12 পেয়ে গিয়েছি, তাহলে 3-এর সাথে 12 গুণ করলে কত হচ্ছে? 3×12 = 36। তো কারেক্ট আনসার অবশ্যই হবে 36। তো এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এবং কনসেপ্ট কিন্তু এইভাবেই আলোচনা করব কোশ্চেনের মাধ্যমে। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন কী বলছে, একজন মোটর আরোহী এ স্থান থেকে বি স্থানে, ধরে নিলাম এই স্থানটা হচ্ছে এ স্থান, এই এ স্থান থেকে বি স্থানে যান 20 কিমি/ঘন্টা এবং আসেন সেখান থেকে 30 কিমি/ঘন্টা বেগে। তাহলে আরোহীর গড় বেগ কত ছিল? দেখুন, গড় বেগের অঙ্ক কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করে। তো মনে রাখবেন, আমি একটা সূত্র বলে দিচ্ছি। সূত্রটা কি? 2x/v1 + v2। ডিরেক্টলি এই সেম কোশ্চেন কিন্তু এসেছিল ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021-এর কোশ্চেনে। 2021-এর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছিল যে দুটি বেগ যদি v1 এবং v2 হয়, তাহলে এদের গড় বেগ কত হবে। তো অপশান অনেক রকম ছিল, কিন্তু কারেক্ট আনসার কিন্তু 2v1v2/v1 + v2 হতো। তো এখানে আমরা যদি ক্যালকুলেশনের জন্য মানগুলো বসিয়ে দিই, আমরা একটু ছোট করে নিচ্ছি, মুছে দিচ্ছি, তারপর ক্যালকুলেশনের জন্য দেখাচ্ছি, তারপর আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। 2x/v1-এর মান কত? এখানে 20, আর v2-এর মান এখানে 30, আর v1 + v2 30 + 20 অর্থাৎ 50। ক্যালকুলেশন করে দেখুন, 5, 4, 3 4 12 2 24,
তো 24 কিমি/আওয়ার কিন্তু এখানে গড় বেগ কারেক্ট অ্যান্সার হবে। তো এবার আমরা যদি কনসেপ্ট নিয়ে আলোচনা করি তাহলে কনসেপ্টটা দেখুন, আর এটা কিন্তু মনে রাখবেন ফিজিক্সের একটি সূত্র রয়েছে, এটা ফিজিক্সের সূত্র, অঙ্কের ক্ষেত্রেও আমরা ইউজ করে থাকি। তো এবার যদি আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করি, ধরি এই জায়গাটার দূরত্ব এক্স। এবার বলেছে এই জায়গা থেকে এই জায়গায় অর্থাৎ এ পজিশান থেকে বি পজিশানে যাচ্ছে একবার 20 কিমি/আওয়ার বেগে, তাহলে এক্স দূরত্ব অতিক্রম করলো। আবার বলেছে বি পজিশান থেকে এ পজিশানে আসছে 30 কিমি/ঘন্টা বেগে, অর্থাৎ আবার সে এক্স দূরত্ব অতিক্রম করলো। অর্থাৎ সে প্রথমে একবার এক্স দূরত্বে যাচ্ছে, আবার এক্স দূরত্ব একবার আসছে, অর্থাৎ সে এক্স যোগ এক্স দুবার যাওয়া আসা করছে এক্স দূরত্ব, তাহলে 2x দূরত্ব সে যাচ্ছে। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? 2x, x প্লাস এক্স। আর আমরা কি জানি গড় বেগের সূত্র কি? অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আর সময়ের সূত্র কি? সময় ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তা একবার যখন যাচ্ছে তখন অতিক্রান্ত দূরত্ব কত ছিল? এক্স, আর গতিবেগ কত ছিল তখন? 20 কিমি/ঘন্টা। আর আবার যখন ফিরে আসছে তখন অতিক্রান্ত দূরত্ব সেই এক্সই ছিল, কিন্তু গতিবেগ ছিল সেখানে 30। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এক্স দিয়ে কেটে গেল এই যে এক্স, এখান থেকে এক্স যদি আমরা কমন নিই 1/20 প্লাস 1/30 হয়ে যায়, আর তাহলে এক্স এক্স কেটে যাবে। এবার যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, সিম্পলি আমাদের চলে আসবে 2 এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 2/30 প্লাস 30 প্লাস 20 ইন্টু 20:30। দেখুন সেই সূত্রের ফর্মে চলে আসছে, তাহলে ক্যালকুলেট করলে হবে 24 কিমি/ঘন্টা। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। আমরা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই কনসেপ্টটা ইউজ করতে, কারণ সূত্র যদি একটু ভুলে যায় তাহলে কিন্তু আপনার অঙ্ক সম্পূর্ণ ভুল যাবে। 1 নাম্বার তো হলোই না, সেখানে আপনার মাইনাস হয়ে যাবে, -0.33 কিন্তু মাইনাস হয়ে যাবে। এবার আমি বলে দিচ্ছি, শুধুমাত্র এই যে অঙ্কের কনসেপ্ট এটা মনে রাখলেই হবে না, সূত্রটাও তাড়াহুড়োর সময় মনে রাখতে হবে, কারণ এসএসসির এক্সাম যদি আপনি দিতে চান তখন কিন্তু এই সূত্রটাই কাজে লাগবে। কারণ দেখুন এই কনসেপ্টটা করতে গেলে আপনার অনেকটা টাইম লেগে যাচ্ছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন সূত্রের ক্ষেত্রে, যে সমান দূরত্ব অতিক্রম করতে হবে, দুবারই ভিন্ন ভিন্ন বেগে সমান দূরত্ব অতিক্রম করতে হবে, তবেই কিন্তু এই সূত্রটা হবে। যদি এখানে বলতো যে প্রথমে 30 কিমি দূরত্ব অতিক্রম করেছে, দ্বিতীয় ক্ষেত্রে 40 কিমি দূরত্ব অতিক্রম করেছে, সেক্ষেত্রে কিন্তু সূত্রটা ঠিক হতো না, সেক্ষেত্রে সূত্রটা ভুল হতো। তো মনে রাখবেন সেক্ষেত্রে এই কনসেপ্ট আকারেই কাজ করতে হতো, অর্থাৎ তখন 30 যোগ 40 করতে হতো, 2x, যেটা দুটো সমান দূরত্ব অতিক্রম করছিল সেই জন্য, কিন্তু প্রথমে যখন 30 কিমি অতিক্রম করবে তখন 30, আর দ্বিতীয় ক্ষেত্রে যখন 40 কিমি অতিক্রম করবে তখন 40 কিমি। এই দুটো যোগফলই কিন্তু টোটাল অতিক্রান্ত দূরত্ব হতো। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। খুবই ইজি কোশ্চেন, কিন্তু আমাদের পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় যে সামনে রেলের গ্রুপ ডি আসছে, এই পরীক্ষাও এই টাইপের কোশ্চেন থাকবে, এই যে কনস্টেবলের এক্সাম এই পরীক্ষাতেও কোশ্চেন থাকবে। এই ডিরেক্ট কোশ্চেন না থাকলেও কিন্তু আপনারা একটু দেখতে পাবেন যে সেম কোশ্চেন শুধু 20-এর জায়গায় 30 করে দেওয়া হয়েছে, 30-এর জায়গায় 40 করে দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু এই কোশ্চেন থেকে, এই যে টপিক থেকে কোশ্চেন বারবার জিজ্ঞাসা করা হয়, স্পেশালি রেলের এক্সামে, ডব্লিউপি কনস্টেবলের এক্সামে, এই টাইপের এক্সামে কিন্তু অনেক বেশি কোশ্চেন আসে এই টপিকটা থেকে। নেক্সট যে কোশ্চেন, কোনো ত্রিভুজের ট্রায়াঙ্গেল 3টি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি এবং 4x - 11 ডিগ্রি হলে x সমান কত? খুবই ইজি। আমরা কি জানি, ধরুন একটা ত্রিভুজ, আমরা জানি যে ত্রিভুজের এই 3টে কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। এখানে কি বলেছে, এই তিনটে তো ত্রিভুজের 3টি কোণ, তাহলে এই তিনটে সমষ্টিও সমান 180 ডিগ্রি হবে, অর্থাৎ 3x ডিগ্রি প্লাস 2x - 7 ডিগ্রি প্লাস 4x - 11 ডিগ্রি সমান 180। এবার যদি আমরা একটু সরল করে দেখি, এখানে 3x যোগ 2x ব্র্যাকেটগুলো তুলে দিলে 3x যোগ 2x ডিগ্রি, তাহলে 5x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি, এখানে আমরা পেয়ে যাচ্ছি 9x ডিগ্রি। আচ্ছা, স্কোয়ার 9 ডিগ্রি, 9x ডিগ্রি। এবার দেখুন এখানে রয়েছে -7 আর এখানে রয়েছে -11, তো -7 আর -11 কত? -18, তো -18 সমান 180 ডিগ্রি। তো আমরা কি জানি, 9x ডিগ্রি সমান 180 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি। কেন? কারণ মাইনাস এপাশে রয়েছে, আমরা যখন স্থান পরিবর্তন করবো বা সাইড চেঞ্জ করব তখন এই পাশে গেলে এটা প্লাস হয়ে যাচ্ছে। তো 180 যোগ 18 ডিগ্রি কত? 198 ডিগ্রি। আর এক্সের মান কত? 9 দিয়ে 198 কাটুন, কত হবে? 22 ডিগ্রি অ্যান্সার হবে। 198কে 9 দিয়ে কাটলে 22 ডিগ্রি। অপশান কত? অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইজি কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে, শুধুমাত্র এটা ডব্লিউপি তো নয়, এটা কিন্তু এসএসসির এক্সামেও থাকে।
এমটিএসে হয়তো আপনি এই টাইপের কোশ্চেন দেখতে পেলেও পেতে পারেন। এখানে হয়তো 3x জায়গায় 5y দিয়ে দিল, 2x - 7 জায়গায় বলে দিল 6y, আর 4x - 11 জায়গায় বলে দিল 8y। তখনও আমাদের 6y, 5y আর 4y এই তিনটে যোগফল সমস্যা 180 ডিগ্রি করতে হবে, তারপর এইভাবে কিন্তু আমাদের মান বার করতে হবে। তো পরীক্ষায় এরকম যে এখানে বললো x এর মান কত, এখানে পরীক্ষায় কিন্তু এরকম নাও জিজ্ঞাসা করা হতে পারে। পরীক্ষায় হয়তো তখন বলতে পারে যে এদের মধ্যে, আমরা এখানে জেনে গেলাম যে x এর মান, আমি একটু ক্লিয়ার করে দিই পেজটা, তারপর পরেরটা আলোচনা করছি। হয়তো পরীক্ষায় বললো এদের মধ্যে বৃহত্তম কোণ কোনটি, এই যে তিনটি কোণের মধ্যে বৃহত্তম কোণ কোনটি, আমরা জেনে গেলাম x এর মান 22 ডিগ্রি। তাহলে প্রথম কোণ 3x ডিগ্রি, 3x ডিগ্রি সমান সমান কত, 3 গুণ 22, 3 গুণ 22 কত, 66 ডিগ্রি। এখানে 2x - 7 ডিগ্রি সমান সমান কত, 22 দুগুণে 44 - 7, 37 ডিগ্রি। আর এখানে 4x - 11 ডিগ্রি, 4 × 88 - 11 মানে 77 ডিগ্রি। তাহলে সবচেয়ে বড় কোণ কোনটা, সবচেয়ে বড় কোণ কিন্তু এখানে 4x - 11 ডিগ্রি। যদি বলতো সবচেয়ে ছোটো কোণ, তাহলে এখানে 2x - 7 ডিগ্রি, এইটা কিন্তু সবচেয়ে ছোটো কোণ হতো। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় ডিরেক্টলি জিজ্ঞাসা করা হতে পারে। নেক্সট দেখব, যদি a এর 90% সমান সমান b এর 30% এবং b ইকুয়াল টু a 2x% হয়, তবে x ইকুয়াল টু কত। খুবই ইজি কোশ্চেন, এটাও ইজি কোশ্চেন দেখবো আমরা। তো আমি গতদিনই বলেছি এর কথার অর্থ কী। এর কথার অর্থ কিন্তু আমাদের মনে রাখতে হবে সবসময় গুণ। আমরা ছোটোবেলায় ক্লাস 1-2তে শিখেছি এর কথার অর্থ সবসময় গুণ। a এর 90%, 90, আর পার্সেন্টেজ তুলতে গেলে আমাদের কী করতে হয়, তলায় 100 আনতে হয়। তাহলে a × 90/100, b × 30/100। এটা কনসেপ্টের বেসিসে বলছি। আপনি যদি এরকম নাও করতে চান, a × 90% সমান b × 30% করে দিলেন, তাহলে পার্সেন্টেজ কেটেও দিতে পারে, কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্ট। তো এবারে কাটুন, 100 তলায় তলায় কেটে গেল, 100 এপাশে 0 কেটে গেল, এপাশে 3 কাটলো। তাহলে আমরা যদি করি a/b এখান থেকে পাচ্ছি কত, a/b 1/3। সেম ওয়েতে b ইকুয়াল টু বলেছে এর 2x%, অর্থাৎ 2x/100। তবে x ইকুয়াল টু কত, এখানে a/b বলে দিয়েছে 1/3। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা পাবো b ইকুয়াল টু 3a। b ইকুয়াল টু 3a, তো b এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 3a। 3a সমান সমান a × 2x/100। এখানে দেখুন a কেটে গেল, 2 দিয়ে কাটলে 50, x এর মান কত বেরোবে, x এর মান পড়বে 150। 150, কারণ কোনাকুনি গুণ হচ্ছে, তলায় 50 ওপরে 3, তাহলে 3 × 50 150, x ইকুয়াল টু 150। তো অপশান 4 কারেক্ট আনসার। তো এইভাবেই কিন্তু আমাদের এই অঙ্কগুলো ক্যালকুলেশন করতে হবে। খুবই ইজি প্রসেস ছিল। আমি আরেকবার বলে দিচ্ছি, এর কথার অর্থ সবসময় গুণ হবে, আর পার্সেন্টেজ তুললে কিন্তু নিচে একটা 100 দিয়ে গুণ হয়, নিচে 100 দিয়ে গুণ হয়, অর্থাৎ 100 দিয়ে আমাদের ভাগ করতে হয়। তো এই কিন্তু কনসেপ্ট। এবার a/b এর মান বেরিয়ে গেল এখানে। তারপরে আমরা আবার একই প্রসেসে বলেছি b ইকুয়াল টু a এর 2x%, অর্থাৎ a × 2x/100। তো এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। নেক্সট দেখব, দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত। তো এটা একটু কনসেপচুয়াল এবং একটু বড় অঙ্ক, তো একটু মন দিয়ে দেখবেন। দেখুন, দুটি অঙ্কের একটি সংখ্যা, আমরা জানি দুটি অঙ্কের একটি সংখ্যা আমরা যখন ক্যালকুলেট করি তখন আমরা কীভাবে ধরি, আমরা ধরুন x আর y তার অঙ্ক দুটো, সেক্ষেত্রে আমরা কী করব, সংখ্যাটা কী হবে 10x + y। এটা কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট। এখানে যদি আমাদের দুটি অঙ্কই সাধারণত পরীক্ষায় থাকে, তো দুটি অঙ্কের বেসিসে বলে দিই, আমরা যদি এখন এক্সট্রা শিখতে যাই তাহলে কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। ওয়েস্ট নয়, অবশ্যই কাজে লাগবে, কিন্তু সেখানে টাইমটা অনেকটা বেশি লেগে যাবে। দেখুন, এখানে বলেছে দুটি অঙ্কের একটি সংখ্যা। তো দুটি অঙ্কের একটি সংখ্যা, আমরা ধরুন কিছুই জানি না, তার দুটো আলাদা আলাদা যে অঙ্কগুলো, তাহলে আমি ধরে নিচ্ছি x এবং y। তো x এবং y ধরে নিলে ছোটোবেলাকার নিয়ম অনুযায়ী আমাদের 10x + y সেই সংখ্যাটা হচ্ছে। এবার বলছে দেখুন, দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 8, অর্থাৎ অঙ্কদ্বয়কে আমরা কী কী ধরে নিয়েছি, অঙ্কদ্বয় ধরেছি, x আর y ধরেছি অঙ্কদ্বয়। কিন্তু আমরা যদি যখন সংখ্যাটা বার করছি অঙ্কদ্বয় থেকে, তখন সংখ্যাটা কী হচ্ছে 10x + y। ধরুন 38, এটাকে যদি আমরা ভাঙলে কীভাবে লিখতে পারি, 3 × 10 + 8। তো এই 10 × x ইকুয়াল টু 3 আর 8 ইকুয়াল টু y। তো এই দেখুন সিম্পল ফর্ম, 10x + y, 38কে ভাঙলে আমরা 3 × 10 + 8, এই একই ফর্মে লিখেছি। তো এবার এখানে বলছে দেখুন, এর অঙ্কদ্বয় কোনগুলো, এখানে x আর y, এর অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 8, অর্থাৎ x + y এখানে আমরা পাচ্ছি 8, x + y = 8 পাচ্ছি।
এবার বলেছে সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে। তো সংখ্যা কোনটা ছিল? সংখ্যা ছিল এই যে 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই ছিল সংখ্যা। এখান থেকে বলেছে 18 বাদ দিতে হবে, তো বাদ দিয়ে দিলাম, -18 করলে এখানে বলেছে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সমান সমান অঙ্কগুলো যখন এই যে এক্স ওয়াইয়ের জায়গায় আমাদের হচ্ছিল 10x প্লাস ওয়াই, আমরা যখন এটা অঙ্কগুলো পরিবর্তন করে দেবো, স্থান পরিবর্তন করে দেবো, ওয়াই এক্স হবে, তখন ওয়াইয়ের সাথে 10 যোগ হবে, অর্থাৎ 10y প্লাস এক্স। আশা করি বোঝা গেল। এখানে 10x প্লাস ওয়াই ছিল, এবার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে দিলে আমাদের কিন্তু এটা হচ্ছে 10y প্লাস এক্স। তো এইবার যদি আমরা ক্যালকুলেট করি, আমরা এখানে দেখতে পাবো, খুবই সহজে দেখতে পাবো, দেখুন 10x মাইনাস এক্স, এখানে 9x, এদিকে দেখুন, আচ্ছা এই পাশে নিয়ে আসুন, বাঁ পাশে নিয়ে আসুন, 10x মাইনাস এক্স সমান সমান 9x, আর এ পাশে নিয়ে আসুন, ওয়াইটাও এই পাশে নিয়ে আসুন, তাহলে -9y সমান সমান এই 18টা ডান পাশে নিয়ে যান, +18, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান আমরা এখানে 2 পাচ্ছি, কারণ এখান থেকে 9 আমরা কমন নিয়ে নেবো, 9 কমন নিয়ে 18 দিয়ে কেটে দেবো, 2 পাচ্ছি। তো x প্লাস ওয়াই আমরা 8 পাচ্ছি এবং x মাইনাস ওয়াই আমরা 2 পাচ্ছি। তো আমি একটু ক্লিয়ার করে দেবো, পেজটা আমি একটু ক্লিয়ার করে দিই, আবার একটু এভাবে ক্যালকুলেটটা করবো। তো x মাইনাস ওয়াই আমরা কী পেলাম? 2, তো x মাইনাস ওয়াই পেলাম সমান সমান 2। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করব, দুটো যোগ করে দিলাম, প্লাস মাইনাস ওয়াই কেটে গেল, 2x ইকুয়াল টু আমরা পেলাম 10, x ইকুয়াল টু পেলাম 5, x ইকুয়াল টু 5 পেলাম মানে কি y ইকুয়াল টু কিন্তু আমরা পাবো 3। এখানে হচ্ছে 5 বসিয়ে দিন, তাহলে y ইকুয়াল টু 3 পাচ্ছি। তো এখানে বলেছে দেখুন সংখ্যাটি কত, তা সংখ্যাটি কত? 10 × 5 প্লাস 3, এই সিম্পল সংখ্যাটা এইটা ছিল। তো 10 × 5 কত? 50 যোগ 3, তাহলে 53। অপশান কোথায়? এটা 35 রয়েছে, 62 রয়েছে, 44 রয়েছে, আর এই যে 53 অপশান 4 কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেল। একটু বড় অঙ্ক, কিন্তু খুব সহজেই আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারলাম। নেক্সট বলেছে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এই যে অঙ্ক, এই অঙ্কটা আমি দুটো প্রসেস বলে দেবো, দুটো প্রসেসে মনে রাখবেন, পরীক্ষায় কিন্তু যে কোনো প্রসেস কাজে লাগতে পারে। তবে প্রথম প্রসেস যেটা বলছি, এটা একটু সূত্রের মাধ্যমে, এটা আপনারা যারা ক্লাস 12-এ ক্লাস 11-এ যাদের সায়েন্স ছিল, তারা সিরিজের যে পার্টটা ছিল আমাদের, অ্যারিথমেটিক প্রোগ্রেশন ছিল, জিওমেট্রিক প্রোগ্রেশন ছিল, সেখানে কিন্তু আমাদের এই টাইপটা ছিল। তো ধরুন সেই সূত্র অনুযায়ী একটা নির্দিষ্ট সংখ্যার সমষ্টি যখন আমরা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা জেনে থাকব, সেটা সূত্র হচ্ছে n/2 × a প্লাস এল, n/2 × a প্লাস এল। এবার দেখুন, আমরা এখানে প্রথম সংখ্যাও জানি না, আমরা এখানে শেষ সংখ্যাও জানি না। তো প্রথম সংখ্যা আমরা ধরে নিলাম, এখানে প্রথম সংখ্যা হচ্ছে x, আর শেষ সংখ্যা কত হবে? দেখুন এখানে আবার বলেছে 7টি পরপর 7টি সংখ্যা, তাহলে শেষ সংখ্যা কত হবে? x প্লাস 6, 7টি সংখ্যা হচ্ছে, কারণ x প্লাস 6 এর মধ্যে এর মাঝে 6টা সংখ্যা পড়ে যাচ্ছে, আর x একটি সংখ্যা, তাহলে x একটা সংখ্যা, প্রথম সংখ্যা হচ্ছে x, আর শেষ সংখ্যা হচ্ছে x প্লাস 6। বোঝা গেল? তো আমরা প্রথম সংখ্যা শেষ সংখ্যা একটা অনুমান করে নিলাম। আর n কত বলেছে এখানে? n হচ্ছে কতগুলি সংখ্যা, এখানে বলেছে 7টি সংখ্যা, তাহলে n এর মান 7 হবে। তো একেবারে বসিয়ে দিলে আমরা পাবো 7/2 × x প্লাস 6, এটা হচ্ছে সমষ্টির সূত্র। তাহলে 20 × 7, কেন × 7 করলাম? 7টি সংখ্যার গড় বলেছে 20, এবার আমরা যদি এখানে গড়ের জায়গায় সমষ্টি বার করতে চাই, তাহলে যে কটা সংখ্যা, সেই সংখ্যা দিয়ে আমরা গড়টাকে গুণ করব, তাহলে 20 × 7। তো এবার দেখুন ক্যালকুলেট করুন, দেখুন 7 কেটে গেল, 2x প্লাস 6 এখানে 40 হচ্ছে, 40 ক্যালকুলেট করলে x ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত? x ইকুয়াল টু পাচ্ছি এখানে x ইকুয়াল টু পাচ্ছি 17, আর বৃহত্তম সংখ্যা 17 যোগ 6 23, বৃহত্তম সংখ্যা কত? 17 যোগ 6 23। এটা একটা প্রসেস। আর সহজ প্রসেস যদি আপনারা বলতে চান, সহজ প্রসেস বলতে গেলে একটু বড় হবে কিন্তু সহজ হবে প্রসেসটা, এটা আপনাদের সূত্র অনেকের মনে রাখতে প্রবলেম হতে পারে। তো সহজ প্রসেস দেখুন, ধরে নিন প্রথমটা হচ্ছে x, প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা পরপর বলেছে যেহেতু x প্লাস 1, তৃতীয় x প্লাস 2, তৃতীয় x প্লাস 3, চতুর্থ x প্লাস 3, পঞ্চম x প্লাস 4, ষষ্ঠ x প্লাস 5, আর সপ্তম x প্লাস 6। এবার এই সবকটির যোগ করুন, সবকটির যোগ কত? 7x প্লাস 1 2 3 3 6 আর 4 10 আর 5 15 আর 6 21, 7x প্লাস 21 সমান সমান 20 গুণ আমরা 7 করব, কারণ এটা কত? সমষ্টি বার করলাম। আর সমষ্টি থেকে আমরা যখন
সরি, গড় থেকে আমরা যখন সমষ্টি বার করব তখন সংখ্যাগুলো দিয়ে গড়টাকে গুণ করবো, তাহলে 20 × 7 20, সরি 140। এবার 7x সমান কত হবে? 140 - 21, 21টা এপাশে নিয়ে গেলে 140 - 21 হবে 119। এক্স ক্যালকুলেট করলে হবে 17 7 17 119। আর তাহলে x + 6 সবচেয়ে বড় সংখ্যা, 17 + 6 সেই 23, একই অঙ্ক। খুবই সহজ, কিন্তু মনে রাখতে হবে, যে কোনো একটি আপনাদের মাথায় রাখতে হবে, পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। তবে যদি আপনাদের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা বলে দেয় তখন কিন্তু আপনারা ওই যে আগেরটা বললাম n/2 × a + l, এই সূত্রটা ইউজ করবেন, যার মধ্যে n হচ্ছে যতগুলো সংখ্যা সেই ততগুলো, আর a হচ্ছে প্রথম সংখ্যা, আর l হচ্ছে শেষ সংখ্যা। কারণ যখন আপনাদের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা দেওয়া থাকবে তখন কিন্তু ওইটাই ক্যালকুলেট করতে বেশি সহজ হবে এবং সেটা কিন্তু অ্যাকুরেট হবে বেশি। নেক্সট বলেছে একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার এবং 80 মিটার। একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ হচ্ছে 80 মিটার বলেছে বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? বাগানের চারিদিকে 10 মিটার একটি রাস্তা আছে, তো এইটা 10 মিটার, এইটা 10 মিটার, এটা 10 মিটার, এটাও 10 মিটার, একটু বড় হয়ে গেল ডান পাশটা, কিন্তু যাই হোক প্রত্যেকটা 10 মিটার। তো তাহলে দেখুন এই যে 10 মিটার এপাশেও বাড়ছে এপাশেও বাড়ছে, তাহলে দৈর্ঘ্য পরবর্তীকালে চেঞ্জ হয়ে কত হচ্ছে? এপাশেও 10 বাড়ছে এপাশেও 10 বাড়ছে, 120 হচ্ছে। আর এপাশেও প্রস্থের ক্ষেত্রে এপাশেও 10 বাড়ছে এপাশেও 10 বাড়ছে, তাহলে দুটো ক্ষেত্রে 10 10 20 বাড়ছে, 80 জায়গায় এটা 100 হচ্ছে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, মাঝের এই যে অংশটা এটাই তো রাস্তার ক্ষেত্রফল, মাঝের অংশটা এটা রাস্তার ক্ষেত্রফল। আমরা যদি বড় এই যে আয়তক্ষেত্র এর ক্ষেত্রফলের থেকে ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো এখানে রাস্তার যে মাঝখানের যে ক্ষেত্রফলটা সেটা পেয়ে যাচ্ছি। তা বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? সব সময় মনে রাখবেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এলবি, যেখানে এল হচ্ছে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য এবং বি হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ = আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 × 100 মাইনাস আমাদের মাঝখানের ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে মাইনাস করে দেবো ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 100 × 80। তো এত বড় ক্যালকুলেশন কেন করবেন? এখান থেকে দেখুন 1000 কমন নিয়ে নিন, 1000 কমন নিলে এখানে পাচ্ছেন 12 - 8, তাহলে ক্যালকুলেট করলে এখানে 12 - 8 4 × 1000 মানে 4000, অর্থাৎ এখানে অপশান 4 কারেক্ট অ্যান্সার। খুবই ইজি ছিল। পরের কোশ্চেন বলছে এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে, এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি/ঘন্টা বেগে সাইকেল অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? ইজি অঙ্ক, কিন্তু একটু কনসেপ্ট আছে, বুঝতে হবে। তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে 61 কিমি পথ টোটাল 9 ঘন্টা অতিক্রম করছে। 61 কিমি পথ অর্থাৎ টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 61 কিমি, সেটাকে টোটাল 9 ঘন্টায় অতিক্রম করছে। তার মানে আমরা যদি গতিবেগ বার করতে চাই তাহলে 61কে আমরা 9 দিয়ে ভাগ করব, আর 61কে আমরা যে 9 দিয়ে ভাগ করলাম এটা কিন্তু মনে রাখবেন সবসময় গড় গতিবেগ হলো, তার কারণ এখানে কিন্তু দুটো আলাদা আলাদাভাবে কিন্তু অতিক্রম করেছে, একবার 4 কিমি/ঘন্টা বেগে আর একবার 9 কিমি/ঘন্টা বেগে। এবারে দেখুন আমরা কিন্তু টোটাল জানি না যে 4 কিমি/ঘন্টা বেগে অর্থাৎ পদব্রজে কতটা অতিক্রম করেছেন এবং বাকি অংশ সাইকেলে তিনি কতটা অতিক্রম করেছেন। তো আমরা এখানে ধরে নেব পদব্রজে তিনি x কিমি রাস্তা অতিক্রম করেছেন, আর তাহলে সাইকেলে তিনি কতটা অতিক্রম করেছেন? টোটাল দূরত্ব কত? টোটাল দূরত্ব হচ্ছে 61 কিমি, তাহলে সাইকেলে তিনি 61 - x কিমি রাস্তা অতিক্রম করেছেন। তা এবার যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা একটু আগে গড় বেগের যে সূত্র বললাম, যে কনসেপ্ট বললাম, সেই কনসেপ্ট আমাদের ইউজ করতে হবে। এখানে সূত্র খাটবে না, তার কারণ আমি বলে দিয়েছিলাম সূত্রটা তখনই ইউজফুল হবে যখন দুটো ক্ষেত্রে সমানভাবে দূরত্ব অতিক্রম করেছে, এবং সেটা কিন্তু এখানে বলা নেই। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব এখানে কত? 61। টোটাল অতিক্রান্ত দূরত্ব এখানে 61, যার মধ্যে পদব্রজে গিয়েছে এক্স অংশ গিয়েছে কত কিমি/আওয়ার বেগে? 4 কিমি/আওয়ার বেগে। টোটাল যে সময়টা 4x/4। এবার যদি আমরা দেখি সাইকেলের ব্যাপারটা, তাহলে সাইকেলে গিয়েছে 61 - x অতিক্রান্ত দূরত্ব, এবং কত কিমি/আওয়ার বেগে গিয়েছে? 9 কিমি/আওয়ার বেগে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের সমীকরণ বেরিয়ে গেল। এটা দেখুন কনসেপ্টের একটু ভালো করে বুঝুন। দেখুন বলেছে 61 কিমি পথ 9 ঘন্টা অতিক্রম করলো, তাহলে যে গতিবেগটা আমরা পাচ্ছি এখানে, আমরা যদি 61কে 9 দিয়ে ভাগ করে গতিবেগ পেয়ে যাব। তো যে গতিবেগ পাচ্ছি সেই গতিবেগটা কিন্তু গড় গতিবেগ, তার কারণ এখানে কিন্তু আলাদা আলাদা
গতিবেগে অতিক্রম করেছে 61 কিমি, এখানে একই গতিবেগে কিন্তু অতিক্রম করেনি। তো আমরা একটু আগেই দেখলাম কনসেপ্ট কি, গড়বেগের সূত্র অনুযায়ী বা গড়বেগের কনসেপ্ট অনুযায়ী অতিক্রান্ত টোটাল দূরত্ব বাই মোট সময়। মোট সময় কত আমরা ধরে নিয়েছি, সাইকেলের দ্বারা গিয়েছে পদব্রজে গিয়েছে এক্স কিমি এবং সাইকেলের দ্বারা গিয়েছে 61 মাইনাস এক্স কিমি, তাহলে x/4 প্লাস 61 মাইনাস এক্স বাই 9। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি 61 দেখুন কেটে যাচ্ছে, তাহলে এবার যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি x/4 প্লাস 61/9 মাইনাস x/9। কেননা দেখুন 61/9 আমরা এটাকে ভাঙতে পারি আলাদা করে, এই যে মাইনাসটা আলাদা করে ভেঙে নিলাম, 61/9 হয়ে গেল মাইনাস x/9 সমান দেখুন এপাশে 9 হয়ে যাচ্ছে। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এখানে পাবো, এখানে 5x ইকুয়াল টু, আপনারা ক্যালকুলেশন করে নেবেন, সিম্পল ক্যালকুলেশন রয়েছে এখানে। 4 নং 36 তলায় লসাগু হবে 36 গুণ 9, 36 গুণ 9 কত হবে এখানে, যাই হোক একটা হবে 324 হবে, 36 গুণ 9 324 হবে, তো 324। আর ওপরের যে ক্যালকুলেশন সেটা ক্যালকুলেট করলে হবে এটা 244, তো এই পাশে চলে যাবে, আমার সামনে করা রয়েছে সেহেতু আমি তাড়াতাড়ি করে বলে দিলাম। তো 5x ইকুয়াল টু আপনাদের হবে 80 বেরোবে। এই ক্যালকুলেশনটা বা এই সমীকরণটা দিয়ে করেন। আচ্ছা আমি করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, একটু মুছতে হবে তাহলে আগেরটা, এই কনসেপ্টটা আমি মুছে দিলাম, যারা দেখেননি তারা কনসেপ্টটা ভালো করে দেখে নিন। এই যে এর পরের লাইন আমি করেছি দেখুন, এর পরের লাইন কি, এর পরের লাইন হচ্ছে 36 লসাগু হলো, তাহলে এখানে 9x প্লাস 461 কত 244 মাইনাস এখানে x 4x আর এ পাশে রইল 9। তো আমরা এইটা পেয়ে গেলাম। তো এবার দেখুন 9x মাইনাস 4x ইকুয়াল টু 5x, এখানে 9 × 36 কত 324, আর এ পাশে প্লাস 244, এ পাশে গেলে মাইনাস 244 হয়ে যাবে, অর্থাৎ x ইকুয়াল টু 80/5 ইকুয়াল টু 16। অর্থাৎ এখানে আমরা কী ধরেছিলাম, পদব্রজে টোটাল কতটা অতিক্রান্ত দূরত্ব ছিল x কিমি, তাহলে x কিমি সমান কত, x সমান 16 বেরিয়ে গেল, তাহলে কাটার আনসার হবে অপশান এ 16। তো একটু বড় ছিল এবং কনসেপচুয়াল ছিল, মনে রাখতে হবে। নেক্সট দেখুন, বলেছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা ও 24 কিমি পার ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। এটা খুব ইজি কোশ্চেন ছিল। দেখুন এখানে বলেছে স্রোতের অনুকূলে আমরা ধরে নিলাম নৌকার বেগ কিন্তু এক্স, বা আমরা এ ধরলাম, নৌকার বেগ ধরে নিলাম এ এবং স্রোতের বেগ ধরে নিলাম বি। তো আমরা সবসময় জানি যখন স্রোতের অনুকূলে যাওয়া হবে তখন দুটো বেগ, নৌকার বেগ এবং স্রোতের বেগ, অথবা কেউ যদি সাঁতার কাটছে সাঁতারুর বেগ যোগ স্রোতের বেগ করতে হবে। তো ডাউন স্ট্রিমের ক্ষেত্রে এ প্লাস বি হবে, দুটোর বেগ যোগ করতে হয় ডাউন স্ট্রিমের ক্ষেত্রে, এ প্লাস বি ইকুয়াল টু 12। আর আপ স্ট্রিমের ক্ষেত্রে স্রোতের বিরুদ্ধে যখন যেতে হয় তখন স্রোত একটা বাধা দেয়, তো সেই জন্য এ মাইনাস বি ইকুয়াল টু এখানে 8 হবে। তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তাহলে ক্যালকুলেট করলে এ এখানে আমরা পেয়ে যাব 10 এবং বি এখানে পেয়ে যাব 2। তাহলে বলেছে স্থির জলে 24 কিমি যেতে কতটা সময় নেবে। তো স্থির জল কত 24 কিমি যাচ্ছে, আর স্থির জলে বেগ কত 10 কিমি, তাহলে স্থির জলে বেগ 10 কিমি পার আওয়ার, তাহলে 2.4 কিন্তু এখানে কারেক্ট আনসার হবে, অপশান 2 কারেক্ট আনসার হবে। আরেকবার রিপিট করছি, স্রোতের অনুকূলে যখন যাবে সবসময় কিন্তু বেগ দুটো যোগ হবে এবং স্রোতের প্রতিকূলে যখন যাবে তখন কিন্তু নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যাবে। তো আমরা এ প্লাস বি ইকুয়াল টু 12 পেয়ে গেলাম আর এ মাইনাস বি ইকুয়াল টু 8 পেয়ে গেলাম। ক্যালকুলেশন করলে, সিম্পল ক্যালকুলেশন করলে আমরা এর মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ নৌকার বেগ পেয়ে যাচ্ছি এবং স্রোতের বেগও পেয়ে যাচ্ছি। তো এখান থেকে এ এবং বি অর্থাৎ স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে এই যে দুটি বেগ, সেখান থেকে আমরা পাচ্ছি যে স্থির জলে নৌকার বেগ 10 কিমি এবং স্রোতের বেগ 2 কিমি, তাহলে 2 কিমি পার আওয়ার। তো সেক্ষেত্রে আমরা 24 কিমি যেতে স্থির জলে কতটা টাইম লাগবে, 24 বাই আমাদের যে স্থির জলে বেগ যতটা 10, তো 2.4 ঘন্টা। ইজি ছিল। নেক্সট দেখুন, যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয় তবে সংখ্যা দুটির লসাগু ও লসাগুয়ের অনুপাত কত। দেখুন বলেছে দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6।
তো এখানে আপনাদের একটা কনসেপ্ট অবশ্যই মনে রাখতে হবে, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু তাদের গসাগু ইন্টু লসাগু। দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু তাদের গসাগু ইন্টু লসাগু। তো দুটি সংখ্যার গুণফল এখানে বলে দিয়েছে 2160 সমান সমান তাদের গসাগু কত, গসাগু 6 ইন্টু লসাগু আমি ধরে নিলাম এক্স, ধরে নিলাম এলসিএম সমান সমান এক্স। তো গসাগু 6 ইন্টু লসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। ক্যালকুলেট করলে দেখুন এখানে 6 60 হবে, এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 60, সরি 360 হবে, এটা 360, এক্স ইকুয়াল টু পেলাম 360। এবারে বলেছে এর গসাগু এবং লসাগুর অনুপাত কত। গসাগু কত, গসাগু এখানে আমরা আগে দেওয়া রয়েছে জানি 6, আর লসাগু কত 360 পেয়ে গেলাম। তাহলে 6:360, 1:60। তাহলে কারেক্ট অ্যান্সার অপশান 3। এখানে অনেকে অপশান করবে 60:1, কিন্তু কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে 1:60 হবে। নেক্সট দেখব, বলেছে কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। আমরা সিম্পল সূত্র অনুযায়ী জানি যে সিম্পল ইন্টারেস্টের সূত্র কি, আই ইকুয়াল টু PTR/100। তো এবারে দেখুন কোনো টাকা বছরে 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। তো দ্বিগুণ হবে তার কথার অর্থ কী, দ্বিগুণ হবে অর্থাৎ ইন্টারেস্ট সেটা যতটা তার যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টের সমান হয়ে যাচ্ছে। তাহলে আই সমান সমান পি হয়ে যাচ্ছে, আই সমান সমান পি হয়ে যাচ্ছে, যতটা পি থাকছে সেটা সমান বাড়ছে, সেহেতুই পি প্লাস পি দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ পি প্লাস পি 2p হয়ে যাচ্ছে। তো পি ইকুয়াল টু পি ইন্টু কত বছরে বলেছে, আমরা টির মান জানি না, তাহলে টি রাখলাম, আর আর এর মান বলেছে 18.75, 18.75/100। তো এবার দেখুন এই পিপি কেটে গেল, এবার এই পয়েন্ট তুলে দিলে আমরা দেখতে পাবো এখানে 100 গুণ হয়ে যাবে। 100 গুণ হয়ে যাওয়ার পরে আমরা যদি ক্যালকুলেট করি, 5 দিয়ে গেল, 5 3 5 15, হাতে থাকলো 3 3 37, 37কে 5 দিয়ে কাটলে আবার হচ্ছে, আচ্ছা আমরা এত ছোটো করে কাটবো কেন, আমাদের 25 তো হাতে রাখতে হয়েছে, 1875 থাকলো, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 7 25, 175, হাতে থাকলে 12, 5 25, আবার এখানে 25 দিয়ে কাটুন 4, 25 দিয়ে কাটলে 3, অর্থাৎ টি ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 16/3 পাবো। 16/3 মানে কত, তো এখান থেকে আপনারা অবশ্যই ধরে নিতে পারছেন 16কে 3 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আমরা পাচ্ছি 5, তাহলে 5 বছর তো অবশ্যই হচ্ছে, তারপর সামথিং একটা মাস হবে। এখানে আমাদের আর কিচ্ছু করার দরকার নেই, দেখুন একটাই অপশান রয়েছে 5 বছর। তো আমরা এখানে পাবো 5 পূর্ণ 1/3, তাহলে 5 বছর আমরা তো পেয়ে গেলাম, আর এটাকে মাসে পরিণত করতে গেলে 12 দিয়ে গুণ করলাম, 3 4 12, 5 বছর 4 মাস কারেক্ট অ্যান্সার হবে। তো এই হচ্ছে কিন্তু আমাদের প্রসেস। তো আমি আরেকবার রিপিট করছি, এখানে কিন্তু বলে দিয়েছে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। তো আই ইকুয়াল টু PTR/100, আমাদের মানে সিম্পল যে সূত্রটা, সিম্পল ইন্টারেস্টের সূত্র কি, আই ইকুয়াল টু PTR/100, অর্থাৎ এখানে দ্বিগুণ হবে, অর্থাৎ কি দ্বিগুণ হবে, অর্থাৎ ইন্টারেস্ট সমান সমান যে অ্যামাউন্ট সেটা সমান হয়ে যাচ্ছে। ইন্টারেস্টের অ্যামাউন্ট সমান হলে 1 বছর পরে বা যে একটা নির্দিষ্ট বছর পরে গিয়ে দেখা যাবে ইন্টারেস্ট এবং অ্যামাউন্ট যোগ করলে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে অ্যামাউন্টের। তাহলে আই ইকুয়াল টু পি, এখানে তাহলে পি ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু 18.75/100, ক্যালকুলেট করলে টি এর মান পাবো আমরা এখানে 5 বছর 4 মাস। তো নেক্সট দেখবো এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। তো ধরে নিলাম পিতার বয়স এবং পুত্রের বয়স সামথিং ধরে নেবো, কিন্তু এখানে দেখুন বলা রয়েছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1। 5 বছর আগে ফাদার প্লাস সন ইকুয়াল টু বলা রয়েছে 100। 5 বছর আগে তাদের ফাদার এবং সনের বয়স থেকে তাহলে 5 5 করে মাইনাস হয়ে যাচ্ছে। 5 বছর আগে শুধুমাত্র একজনের বয়স তো নিশ্চয়ই কমবে না, 5 বছর আগে ফাদার এবং সন দুজনের বয়সই কমে যাবে। তাহলে ফাদার এবং সনের বয়সের সমষ্টি 5 বছর আগে, 5 5 10 কমে গেলে কত হচ্ছে 90, বিফোর 5 ইয়ার্স ফাদার প্লাস সনের বয়স কত, তাহলে 90। এবারে বলেছে 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 2:1, ফাদার এবং সনের বয়স অনুপাত ছিল 2:1। সিম্পল সূত্র অনুযায়ী ফাদারের বয়স 2 × 3/90, অর্থাৎ ক্যালকুলেট করলে 30 60, এবং সনের বয়স তাহলে হবে 30,
60 বছর ফাদারের বয়স এবং সনের বয়স 30 বছর। তাহলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? 10 বছর পর তাদের বয়স কত হবে? এটা তো 5 বছর আগে, 5 বছর আগে ছিল 60 আর 30, তাহলে বর্তমান সময় কত? 5 করে যোগ করতে হবে, 65 আর 35। এর আবার 10 বছর পরে বলেছে, তাহলে 75:45, অর্থাৎ ফাদারের বয়স 75 এবং সনের বয়স 45 হয়ে যাচ্ছে। তাহলে অপশান কত? এই যে 3 নম্বর অপশান, 75 বয়স এবং 45 বছর। এবারে নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা আদায় পরিমাণ। খুবই ইজি, কিন্তু একটু কনসেপচুয়াল, কিন্তু আমরা সিম্পল ওয়েতে করব। এখানে বলেছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, অর্থাৎ 4 SP, আমরা জানি কি SP হচ্ছে সেলিং প্রাইস, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান সমান এখানে বলেছে 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, অর্থাৎ 4 SP = 5 CP। তাহলে এখানে যদি আমরা SP সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস আমরা যদি বাই করি তাহলে দেখতে পাবো 5/4। এখানে দেখতে পাচ্ছেন এখানে SP বেশি CP এর থেকে, তাহলে অবশ্যই এটা লাভে রয়েছে। আর আমরা প্রফিটের সূত্র কি জানি? প্রফিটের সূত্র SP - CP, SP - CP অর্থাৎ 5 - 4 বাই CP। CP মানে কত? এখানে 4 × 100%, এটাই কিন্তু প্রফিটের পার্সেন্ট, অর্থাৎ 1/4 × 100% সমান 25% ক্যালকুলেশন করলে অপশান 2। তো এইভাবেই কিন্তু এই অঙ্কগুলো করবেন, একদম ধরে নেবেন না একটি দ্রব্যের ধরুন দাম 100 টাকা ধরে নিলাম, 5টি দ্রব্য ক্রয় করতে গেলে আমার 500 টাকা খরচ হচ্ছে, 4টি দ্রব্য বিক্রয় করতে সেখানে ক্যালকুলেট করলে 125 টাকা, এবার 125 থেকে 100 করলাম, সেটা একেবারেই করবেন না, ওটা অনেকটা লেন্দি হয়ে যাবে ওই অঙ্কটা। ওটা কনসেপচুয়াল, কিন্তু এটাও কিন্তু দেখুন কনসেপ্টের ওপর 4টি SP = 5টা CP বলে দিয়েছে। SP এখানে CP এর থেকে বড়, যখন দেখবেন এখানে SP CP এর থেকে ছোট হয়ে যাচ্ছে তখন বুঝবেন কিন্তু সেখানে লস হচ্ছে। কিন্তু একই ফর্মুলা অনুযায়ী হবে SP - CP বাই CP, কারণ প্রফিটের সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বা টোটাল প্রফিট বাই ক্রয় মূল্য × 100%। সেই একই সূত্র ফেলেছি, দেখুন 25% অ্যান্সার হবে। নেক্সট 7,000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করে, অর্থাৎ ধরে নিলাম একটি ব্যবসা শুরু করছে 7,000 টাকা লগ্নি করে, 7,000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করছে। তার 3 মাস পরে B তার অংশীদারি হয় এবং 1 বছর বাদে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয় তবে B কত টাকা লগ্নি করেছিল? ধরে নিলাম B X টাকা লগ্নি করেছিল, কিন্তু এখানে একটু মনে রাখবেন এখানে A কিন্তু টোটাল 12 মাসের জন্য লগ্নি করছে × 12, কিন্তু B এখানে কত মাসের জন্য লগ্নি করছে? এখানে 3 মাস পরে B জয়েন করেছে। A পুরো 12 মাসের জন্য, কিন্তু B এখানে 3 মাস পরে জয়েন করেছে, অর্থাৎ B এখানে 9 মাসের জন্য লগ্নি করেছে। এবারে তাদের যে ইস্টুটা অনুপাতটা সেটা কিন্তু হবে এদের লাভের অনুপাত, এদের লাভের অনুপাত সেটাই কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে আমরা যদি 3 দিয়ে কাটি 3 আর এদিকে 4, তো সিম্পলভাবে দেখুন A:B, এদের প্রফিটের অনুপাত কত? 7,000 × 4/3x এদের প্রফিটের অনুপাত। এটা আবার দেওয়া রয়েছে 2/3, 2/3 কিন্তু এটা দেওয়া রয়েছে। তাহলে 3 3 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2, x = 14,000, অর্থাৎ A কত বিনিয়োগ করেছিল? 14,000 টাকা। আমি আরেকবার রিপিট করছি, A আর B, A 7,000 টাকা প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথম পুরো 1 বছর বিনিয়োগ করেছিল, সেই জন্যে 7,000 × 12 করে দিলাম। আর B ধরে নিলাম X টাকা বিনিয়োগ করেছিল, কিন্তু B তো এখানে পুরো 12 মাসের জন্য বিনিয়োগ করেনি, দেখুন 3 মাস পরে B অংশীদার হয়, তাহলে B এখানে 9 মাসের জন্য বিনিয়োগ করেছিল, তাহলে X × B আমরা ধরে নিয়েছি যে B X পরিমাণ টাকা বিনিয়োগ করেছিল। তো আমরা কি জানি যে কত দিনের জন্য বিনিয়োগ করেছিল বা কত মাসের জন্য বিনিয়োগ করেছিল এবং টোটাল অ্যামাউন্ট, এই দুটোর গুণফলের অনুপাত, দুটোর ক্ষেত্রে অনুপাত, সেটা কিন্তু তাদের লাভ্যাংশের অনুপাত। তো এখানে লাভ্যাংশের অনুপাত তো দেওয়া রয়েছে 2:3, তাহলে আমরা এখানে লাভ্যাংশের অনুপাতটা বার করে সমান 2:3 করে দিলাম, তাহলে আমাদের সিম্পল সূত্র অনুযায়ী আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, সূত্র নয় কনসেপ্ট অনুযায়ী আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, x = 14,000। নেক্সট দেখুন বড় থেকে ছোট সাজান। আমি গতদিনে দেখিয়ে দিয়েছিলাম বড় থেকে ছোট সাজানোর ক্ষেত্রে আপনাদের সবসময় একটা কাজ করতে হবে, তলায় যে সংখ্যাগুলো থাকবে অর্থাৎ ডিনোমিনেটরগুলোকে আপনাদের প্রথমে একেবারেই লসাগু করতে হবে, অর্থাৎ 11, 20 আর 22 তিনটে লসাগু করতে হবে আপনাকে। 2 দিয়ে গেলে 11, 20 আর 11, এবার দেখুন আচ্ছা এখানে 10 হবে, এবার এখানে 11 দিয়ে গেলে 1, 10, 1,
তাহলে গুণ করে দিন, লসাগু সমান কত, 11 গুণ 2 22 গুণ 10 সমান 220, এলসিএম 220। এবার তাহলে আমাদের বড় সংখ্যাটা ছোটো সংখ্যা এবং মাঝারি সংখ্যা সেটা দেখতে গেলে দেখতে হবে 7/11 গুণ 220, এটা ক্যালকুলেট করলে 11 20 140 হচ্ছে। এটা দেখতে গেলে 16/20 ইন্টু 220, এখানে 11 হচ্ছে, 167 176 হচ্ছে। আর সবচেয়ে বড় বা ছোটো কোনটা বেরোয় আমরা দেখব, 22 গুণ 220, 22 10 210। অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা এখানে কোথায়, 21/12 সবচেয়ে বড়। তো 21/12 অপশানে রয়েছে প্রথম দুটোর ক্ষেত্রে কোথায়, এ আর 1 নম্বর আর 2 নম্বরের ক্ষেত্রে অপশান রয়েছে। নেক্সট আমাদের দেখতে হবে, নেক্সট আমাদের সবচেয়ে বড় 176 মানে 16/20, 16/20 কোনটায় রয়েছে, অর্থাৎ এই যে অপশান 2 16/20 রয়েছে, তাহলে অপশান 2 কারেক্ট আনসার। এবার আমাদের কিন্তু অপশান দেখতে হবে, অপশান যত আমরা দেখব তাহলে কিন্তু আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে যে এইভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে এবং অপশানগুলো থেকেও আমরা অ্যান্সার বার করতে পারবো। নেক্সট দেখুন, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। সিম্পল কনসেপ্ট অনুযায়ী করব। ধরে নিন, আচ্ছা একটু বুঝিয়ে করি, এখানে সিপি আছে, এসপি আছে। কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা এবং তার 12% লাভ। ধরে নিলাম সিপি 100 টাকা, যখন 100 টাকা হয় 12% লাভ করার পরে এসপি তাহলে কত হবে, 12% লাভ হচ্ছে, অর্থাৎ এসপি হবে 112 টাকা। এবারে দেখুন বলেছে বিক্রয় মূল্য 616 টাকা, তাহলে বিক্রয় মূল্য 616 টাকা যদি হয় তাহলে সিপি কত হবে, 616 গুণ 100/112, সিম্পল সূত্র অনুযায়ী। তো এটাই হচ্ছে আমাদের টোটাল সিপির মান। সিপির মান যে দ্রব্যটা ক্রয় করা হচ্ছে বা বিক্রয় করা হচ্ছে তার সিপির মান কিন্তু এটা আমাদের বেরিয়ে গেছে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি সিম্পল ওয়েতে, তো এখানে দেখা যাবে আমরা ক্যালকুলেট করলে দেখতে পাবো এখানে 4 দিয়ে যাচ্ছে, 4 2 8 32, 4 8 32, এখানে 4 দিয়ে গেলে 4 15 60, 4 4 16 154, 28 2 56, এভাবে আমরা একটু ক্যালকুলেশন আর একটু সহজ করে নিই। 4 দিয়ে গেলে 3 4, আচ্ছা 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে গেলে আমাদের কত হচ্ছে 75 আর 2 77, আর এটা 2 দিয়ে গেলে কত হচ্ছে 14। এবার 2 থেকে গেল, 7 দিয়ে গেলে এটা 11, আর 2 দিয়ে 50, 5 11 55, 555 আমাদের পেরিয়ে গেল টোটাল ক্রয় মূল্যটা। ক্রয় মূল্য বা সিপি আমরা পেয়ে গেলাম এখানে 550। এবার বলেছে যদি 462 টাকায় বিক্রি করা হয় তাহলে কত টাকা ক্ষতি হবে। তাহলে ক্ষতির ক্ষেত্রে আমরা কি করি, আমরা করি সিপি মাইনাস এসপি। সিপি 550 আর এসপি এখানে বলে দিয়ে 462 ক্যালকুলেট করলে 88 হবে। তো কারেক্ট আনসার হবে অপশন 4, 88 টাকা ক্ষতি হবে। নেক্সট, সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের পরিসীমা যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য। বলেছে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ এবং আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল এবং এর প্রস্থ বি। তাহলে এখানে এ স্কোয়ার, এখানে বলেই দেওয়া রয়েছে এ স্কোয়ার সমান এল বি, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া রয়েছে। তাহলে বলেছে এদের পরিসীমা যদি এস এবং আর হয়, বর্গক্ষেত্রের পরিসীমা কত 4 হবে, বর্গক্ষেত্রের পরিসীমা 4 = এস বলে দেওয়া রয়েছে এবং আয়তক্ষেত্রের পরিসীমা বলে দেওয়া রয়েছে আর আর = 2 × L + B বলে দেওয়া রয়েছে, এটাই বলে দেওয়া রয়েছে। তাহলে কি বলছে, নিম্নের কোনটি সত্য হবে। নিম্নের কোনটি সত্য, অর্থাৎ এস = 2r বলেছে, এস = r বলেছে, এস <r বলেছে, এস r বলেছে। দেখুন তো এটা কখন হবে, দেখুন আমরা যদি এর মান ধরে নিই 6, আমরা এর মান যদি ধরে নিই 6, তাহলে এ স্কোয়ার = 36 হবে। তা এ স্কোয়ার যদি 36 হয় তাহলে এল বি সমান আমাদের 36 আনতে হবে। তো সেই হিসেবে করতে গেলে আমাদের 9 × 4 যদি আমরা ক্যালকুলেট করে দেখি সেটাও 36 হচ্ছে। তাহলে এল এর মান যদি 9, বি এর মান যদি 4 এবং এর মান যদি আমরা দেখি 6, তাহলে কিন্তু এটা স্যাটিসফাই করছে এ স্কোয়ার = এল বি। তাহলে আমরা একটু বসিয়ে দেখব, ক্যালকুলেট করে দেখব কোনটা কত হচ্ছে। তাহলে আমরা এর মান পেলাম 6, তাহলে এস এর মান কত, এস = 4 6 24, আর এর মান কত, এল এর মান কত, এল এর মান হচ্ছে আমাদের 9, বি এর মান হচ্ছে 4, 9 × 4 13 গুণ 2, 13 2 26, অর্থাৎ এখানে আর কিন্তু বড় হবে এস এর থেকে, এস 24 আর 26, তাহলে অপশান 3 আর এস এর থেকে বড় হবে।
আরেকবার রিপিট করছি, এখানে বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল টু এল বি। এ স্কোয়ার সমান সমান এর থেকে ছোটো, দেখুন আমরা 4 4 16 নিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এল বি স্যাটিসফাই করাতে পারছি না, তো আমরা একটা সহজ মান নিয়ে নিচ্ছি 36, অর্থাৎ এই যদি আমরা 6 নিয়ে নিই, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা 6 ধরে নিলে তাহলে এ স্কোয়ার পেয়ে যাচ্ছি, আর এল বি আমরা 4 নং 36 সহজে ভাঙতে পারছি, তাহলে এল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল হবে, প্রস্থ হবে বি। তো এটাই আমরা এস ইকুয়াল টু 4তে বসিয়েছি, এর মান বসিয়ে দিয়েছি, এবং আর ইকুয়াল টু 2 × l প্লাস বিতে আমরা বসিয়ে দিচ্ছি, কারণ আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × l প্লাস বি। তো ক্যালকুলেট করলে দেখব যে এস ইকুয়াল টু 24 এবং আর ইকুয়াল টু 26 হচ্ছে, স্যাটিসফাই করছে, এবং আর গ্রেটার দ্যান এস হচ্ছে। পরের কোশ্চেন বলছে, দেখুন একটি আয়তক্ষেত্রের বা রেক্টাঙ্গেলের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রের একটি বাহু দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখুন একটি আয়তক্ষেত্রের কর্ণ, এই কর্ণ বলে দিয়েছে 10 সেমি এবং তা আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ, অর্থাৎ আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুর মান 5 হবে। এটাও 5 আমরা নিতে পারতাম, কোনো প্রবলেম নেই। আয়তক্ষেত্রের কর্ণ বলে দিয়েছে 10 সেমি এবং যে কোনো একটি বাহুর থেকে বলে দিয়েছে তার দ্বিগুণ, অর্থাৎ কর্ণ 10, তাহলে তার যে কোনো একটি বাহু অর্ধেক হবে, 5 হচ্ছে। তা আমরা সিম্পল জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই বাহুটা কত? এই বাহুটা তাহলে হবে 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, অর্থাৎ √75। √75 মানে কত? 5√3, √75, অর্থাৎ রুটের মধ্যে 25 × 3, আর 25টাকে আমরা বাইরে আনলে 5 বেরিয়েছে, কিন্তু 3 তো আর বার হতে পারছে না, 5 × 3 হয়ে যাচ্ছে। তো বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 5√3, অর্থাৎ দৈর্ঘ্য 5√3 এবং প্রস্থ আমরা পেয়ে গেছি 5। তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য 5√3 এবং প্রস্থ 5, তাহলে 5 × 5√3 = 25√3। তো অপশান 2 কারেক্ট আনসার। নেক্সট বলেছে, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? দেখুন বলেছে এ যে পাইপ এটা 12 মিনিটে পূর্ণ করে, বি পাইপটা পূর্ণ করে 16 মিনিটে। তো এবার যদি মোট যে যতটা জল ধরে সেটা যদি আমরা বার করতে যাই বা মোট ওয়ার্ক বার করতে চাই, তাহলে এই দুটোর লসাগু করতে হবে। 12 আর 16 লসাগু করলে আমরা পাবো 48। 12 আর 16 লসাগু, টোটাল যতটা জল ধরে বা যতটা কাজ করা, অন্য অঙ্কের ক্ষেত্রে যতটা কাজের ক্ষেত্রে ধরলে সেটা কাজ করা, যতটা কাজ বার করতে গেলে আমাদের বার করতে হবে এই দুটোর লসাগু। দুটোর লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে টোটাল জল ধরে বা টোটাল কাজ করে, এখানে জল ধরে হচ্ছে। আর এ পাইপের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বার করতে গেলে 48/12 করতে হবে, এই টোটাল ওয়ার্ক বাই এই যে যতক্ষণ সময় লাগছে, 48/12 4, আর বি এর বার করতে গেলে 48/16 3, অর্থাৎ এ পাইপ 1 মিনিটে কিন্তু 4 অংশ পূর্ণ করে আর বি পাইপ 1 মিনিটে 3 অংশ পূর্ণ করে। পেয়ে গেলাম। এবার বলছে, দেখুন যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধার 9 মিনিটে পূর্ণ হবে। এখানে কিন্তু বলেই দিয়েছে দুটি পাইপ একসাথে খোলা হচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে বি পাইপটিকে বন্ধ করতে হবে, তো তার ফলে কিন্তু জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। তো এখান থেকে বুঝতে পারছেন যে এ পাইপটা পুরোপুরি 9 মিনিট কিন্তু খোলা থাকছে। তো পুরোপুরি এ পাইপটা যদি 9 মিনিট খোলা থাকে তাহলে এ পাইপ কতটা পূর্ণ করছে? 4 × 9, কারণ এ পাইপের কর্মদক্ষতা কত? 4, আর 9 মিনিট পুরো খোলা থাকছে, তাহলে 36 অংশ কিন্তু এ পাইপ নিজেই পূরণ করে দিচ্ছে। তাহলে বাকি কত থাকছে? বাকি তাহলে থাকছে বি পাইপের জন্য 48 মাইনাস 36, 48 মাইনাস 36, কারণ এ পাইপ 36 একাই পূরণ করে দিচ্ছে। বি পাইপের জন্য বাকি কত থাকছে? 48 মাইনাস 36 অংশ, তাহলে 12 অংশ কিন্তু বি পাইপের জন্য বাকি থাকছে। তাহলে এখানে বলেছে পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হয়। যদি দুটি পাইপ একসাথে খোলা এবং কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করতে হবে। তো বি পাইপ কতক্ষণ খোলা রয়েছে সেটা তো আমরা এখান থেকে বার করতে পারি, কারণ বি পাইপের কর্মদক্ষতা কত? 3, তাহলে 12/3 যদি আমরা করি সমান 4 পেয়ে গেলাম, অর্থাৎ 4 মিনিট কিন্তু বি পাইপটা খোলা ছিল। বি পাইপ কতক্ষণ খোলা ছিল? 4 মিনিট। 4 মিনিট বি পাইপ খোলা ছিল, তাহলে কতক্ষণ পরে বন্ধ করতে হবে? 4 মিনিট পরে বন্ধ করতে হবে। অপশান এ এখানে তাহলে কারেক্ট আনসার হবে। খুবই ইজি, কিন্তু একটু কনসেপচুয়াল আপনাদের বুঝতে হবে। আমি আরেকবার রিপিট করছি, এখানে বলেছি দুটি পাইপ 12 এবং 16 মিনিটে পূরণ করে, অর্থাৎ এ পাইপ পূরণ করতে 12 মিনিট লাগে একার, বি পাইপের লাগে 16 মিনিট। তাহলে টোটাল যে টোটাল কাজ সেটা বার করতে গেলে বা টোটাল জলাধারের অংশ সেটা বার করতে গেলে
দুটো লসাগু করে দেবো, লসাগু করলে আমরা পাবো 48। এবার কর্মদক্ষতা বার করতে গেলে টোটাল কাজ বাই যে কোনো একটির সময়টা ভাগ করব, তাহলে এখানে আমরা এর ক্ষেত্রে পাচ্ছি 4 কর্মদক্ষতা, বি এর ক্ষেত্রে পাচ্ছি 3 এফিসিয়েন্সি। তো সেই একই রকম সূত্র অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি বলেছে দুটি পাইপ একসাথে খোলা হয়েছে, অর্থাৎ এ এবং বি একসাথে খোলা হয়েছে, কিন্তু বি বন্ধ করা হয়েছে, এ একবারেই বন্ধ করা হয়নি। তাহলে এ পাইপটা 9 মিনিট পুরো চলেছিল, তাহলে এ পাইপ যদি 9 মিনিট পুরো চলে, এর কর্মদক্ষতার সাথে আমরা 9 মিনিট গুণ করবো, তাহলে 4 9 36 অংশ কিন্তু এ পাইপ একাই পূরণ করছে। বি পাইপের জন্য বাকি কত থাকছে, তাহলে 48 - 36 বাকি থাকছে, অর্থাৎ 12 অংশ কিন্তু বি পাইপের জন্য বাকি থাকছে। 12 অংশ পূরণ করতে বি পাইপের কতক্ষণ লাগবে, 12/3, কারণ বি এর কর্মদক্ষতা 3, তাহলে 4 মিনিটে কিন্তু বি পাইপটা বন্ধ করে দেওয়া হচ্ছে 4 মিনিট পর। নেক্সট দেখুন, এটা বদমাস রুলের মাধ্যমে হবে। এখানে বলেছে 12 + 6/3 - 2 × 4, এটা 8। এটা সাধারণত জিআর মধ্যে ধরা হয়, তবু আমি ম্যাথের মধ্যে নিয়ে এসেছি। দেখুন 12 এখানে বলে দিয়েছে, প্লাস মানে কত, প্লাস মানে এখানে বলে দিয়েছে ভাগ, 12/6, ভাগ মানে কত বলে দিয়েছে -3, মাইনাস মানে কত বলা হয়েছে গুণ 2, গুণ মানে কত বলা হয়েছে +8। বদমাস রুল অনুযায়ী আমাদের কিন্তু প্রথমে কিন্তু করতে হয় ভাগ, অর্থাৎ 12/6 কত, 12/6 2, তারপর আমাদের করতে হয় গুণ, আর 3 × 2 কত 6, আর +8। এবারে আপনি আগে যোগ এবং বিয়োগ আগের পর যা খুশি করতে পারেন। 8 আর 2 10, -6 4, কারেক্ট আনসার হবে অপশান বি 4। বদমাস রুলের মাধ্যমে আমাদের প্রথমে বার করতে হয়, তারপর ব্র্যাকেট করতে হয়, তারপর ভাগ করতে হয়, তারপর গুণ করতে হয়, তারপর যোগ বিয়োগ, এরকম এটা আপনি নিজের মতো করে নিতে পারবেন। আচ্ছা, ওতে অফ ছিল কিন্তু, অর্থাৎ এর গুণ সেটাও কিন্তু করতে হয়। আমি খানিক আগে বললাম যে প্রথম দিকের কোশ্চেনে একটা ছিল যে এর কথার অর্থে কিন্তু গুণটা আগে করতে হয়। নেক্সট বলছে একটি ঘুড়ি ও একটি লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। তাহলে ধরে নিলাম ঘুড়িটিকে আমি লিখলাম এক্স আর লাটাইয়ের দাম ওয়াই। ঘুড়ি এবং লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা বা 110 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, অর্থাৎ ওয়াই - এক্স = 100 পয়সা। এটা লাটাইয়ের দাম, তাহলে ঘুড়ির দাম প্লাস লাটাইয়ের দাম 110 পয়সা, লাটাইয়ের দাম মাইনাস ঘুড়ির দাম = 100 পয়সা বা 1 টাকা বেশি বলেছে। ক্যালকুলেট করলে দেখুন এক্স কেটে যাচ্ছে, দুটো যোগ করে দিলে 2y = 210, অর্থাৎ ওয়াই = 105। অর্থাৎ ঘুড়ির দাম কত হচ্ছে, এটা তো লাটাইয়ের দাম 105 পয়সা, ঘুড়ির দাম তাহলে হবে কিন্তু 5 পয়সা, অপশান 3। এটাও সাধারণত জিআর মধ্যে ধরা হয়, তবুও দেখুন এখানে বলেছে 30, কে মানে কি, কে মানে এখানে বলেছে কে মানে ভাগ 2, কিউ মানে কি, কিউ মানে বলেছে যোগ 3, জে মানে বলেছে গুণ 6, টি মানে বলেছে বিয়োগ 5। তাহলে এবার সিম্পল বদমাস রুলে করবো। 3 ভাগটা আমাদের আগে করতে হয় 15, প্লাস তারপর গুণ করতে হয় 318 -5, তো 15 থেকে 5 বাদ দিলে কত হয়, 10 আর 18 28, কারেক্ট আনসার অপশান এ 28। নেক্সট যদি বলেছে 2n = 64 হয়, তাহলে n = কত। তো আমরা এখানে এইভাবে লিখবো, 2n ভিতরেই রেখে দেবো। 64 মানে কত, 2⁶, এটাকে বলা হয় 64, 2⁶ বলা হয় 64। তো 2⁶কে আমরা কীভাবে লিখতে পারি, 2⁵ এরকম স্কোয়ারভাবে লিখতে পারি। আশা করি বোঝাতে পারলাম। তো 2x = কত হবে, আচ্ছা আমি একটু উল্টো লিখলাম, এটা লেখার কোনো দরকার নেই, আমরা দুপাশে স্কোয়ার করে দেবো, তাহলে 2x = কত হবে, 212 হয়ে যাবে। তাহলে x = কত, 12, অপশান 4 কারেক্ট অ্যান্সার। ইজি ছিল। দেখুন √2n = 2⁶। এবার 2n = 212 কেন হচ্ছে, দুপাশে আমাদের স্কোয়ার করে দিতে হচ্ছে। বা আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে এটাও করতে পারেন, স্কোয়ার মানে কি 2⁶ × 2⁶, এটা = 2⁶ × 2⁶। আর আমরা জানি বেস যখন 1 থাকে তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তাহলে 2⁶ + 6 = 12। তাহলে 2n = 212, তাহলে বেস যখন সমান তাহলে ওপরের পাওয়ার দুটো সমান হবে, তাহলে x = 12। ইজি ছিল। নেক্সট বলেছে 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি/ঘন্টা ও 48 কিমি/ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। এটাও খুব ইজি। দেখুন যখনই ট্রেনের অঙ্ক করব আমাদের কয়েকটি তথ্য মনে রাখতে হবে। যখন দুটি ট্রেন একটি ট্রেন আরেকটি ট্রেনের দিকে যাচ্ছে, অর্থাৎ দুটি ট্রেনের বিপরীত দিকে যাচ্ছে,
তখন কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে স্পিড কিন্তু সবসময় যোগ হবে, অর্থাৎ 42 যোগ 48, অর্থাৎ এখানে 90 কিমি/আওয়ার। যদি দুটি ট্রেন একই দিকে যেত তখন কিন্তু স্পিডটা বিয়োগ করতে হতো, কিন্তু দুটি ট্রেনের দৈর্ঘ্য সে একই দিকে যাক আর বিপরীত দিকে যাক সবসময় যোগ হবে। তো এখানে 137 আর 163 যোগ করলে আমরা 300 পাচ্ছি। 300 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তো এখানে আমাদের 90 কিমি/আওয়ার, 90 কিমি/আওয়ার পেয়ে গেলাম। টোটাল যে বেগ পেয়ে গেলাম 90 কিমি/আওয়ার। তো এই বেগটাকে আমাদের পরিবর্তন করতে হবে সিজিএস ইউনিটে। তার কারণ এখানে দেখুন, এখানে মিটারে রয়েছে এবং অপশানগুলো রয়েছে সেকেন্ডে। তো আমাদের বেগটা রয়েছে কিমি/আওয়ার, অর্থাৎ এসআই ইউনিটে রয়েছে। তো এখান থেকে কিন্তু আমাদের সিজিএস ইউনিটে ট্রান্সফার করতে হবে বা মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। আর মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে গেলে আমাদের সহজ সূত্র অনুযায়ী 5/18 দিয়ে গুণ করতে হয়। মনে রাখবেন, বেগকে যদি আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করতে চাই কিমি/আওয়ার থেকে, তাহলে 5/18 দিয়ে গুণ করবেন। আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিমি/আওয়ারে পরিণত করতে চান তাহলে 18/5 দিয়ে গুণ করবেন। তো 18 5, তাহলে 5 5 25, আর অতিক্রান্ত দূরত্ব বাই সময় কত, বেগ কত, বেগ 25 সময় বেরিয়ে যাবে 25 4 3 4 12 সেকেন্ড। অপশান 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট, 15 টাকা কেজি দরের চায়ের সাথে কী অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের অনুপাত প্রতি কেজিতে 16.50 টাকা হবে। অনুপাতের এই টাইপের যে অংশ, মিশ্রণের যে অঙ্কগুলো, এখানে বলেছে 15 টাকা কেজি দরের চা আর এপাশে বলেছে 20 টাকা কেজি দরের চা, দুটোকে যখন মেশানো হবে তখন হবে 16.50 টাকা, 16.50 টাকা। তো এবারে দেখুন, আমরা এই যে মিশ্রণের অঙ্কগুলো, এগুলো কী নিয়মে করেছি, এইখানে কি হবে, এখানে হবে এইটা মাইনাস এইটা, 20 মাইনাস 16.50 মানে 3.50, আর এপাশে হবে এইটা মাইনাস এইটা, অর্থাৎ 1.50। তো পয়েন্ট তুলে দিলাম, এটা দুটোর অনুপাত হবে, 0 0 কাটা, 5 দিয়ে কাটলে 7:3, এটাই কিন্তু অনুপাত। তো এই টাইপের অঙ্ক, অর্থাৎ যদি বলে দুটি প্রকারের যে চা বা দুটি প্রকারের চাল মেশানো হলো এবং তার যে গড় প্রাইস বা একটা নির্দিষ্ট প্রাইস করে দেওয়া হলো, তখন কিন্তু এই কোনাকুনি যে বিয়োগ হচ্ছে, বিয়োগফলটা সেটা এই কোনায় বসবে, আর এই কোনাকুনির যে বিয়োগফলটা সেটা এই কোনায় বসবে, আর এই দুটির অনুপাতই কিন্তু ওদের মিশ্রণের অনুপাত হবে, মনে রাখবেন। নেক্সট দেখুন, √2x এর 5%। আমি কি বলেছিলাম, এর মানে সবসময় গুণ হবে, 2x এর মানে গুণ 5%, 5/100 করবো, কারণ পার্সেন্ট তুলতে গেলে আমাদের নিচে 100 দিয়ে গুণ করতে হয়, সমান 0.01। এবার এই পয়েন্টটা তুলতে গেলে আমাদের ডান পাশে একটা দুটো পাশে তুলতে গেলে তাহলে আমাদের তলায় 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100 গুণ 100 হয়ে গেল। এবার আমরা যদি দুপাশে দেখি, √2x = 1/5 হয়ে যাচ্ছে, √2x = 1/5। এবার যদি আমরা এই যে স্কোয়ার করে দিই, মানে দুপাশে বর্গ করে দিই, তাহলে দেখতে পাবো 2x = 1/25, তাহলে x = 1/50, অর্থাৎ 2/100, তাহলে 0.02, এটাই কারেক্ট আনসার। নেক্সট দেখব, বলছে 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 এবং 7 অবশেষ রিমাইন্ডার থাকে। দেখুন, এই টাইপের যে কোশ্চেন, এই টাইপের কোশ্চেনে একটি ট্র্যাডিশনাল মেথড থাকে। তো আমরা আজ ট্র্যাডিশনাল মেথডটা শিখবো না, ট্র্যাডিশনাল মেথডটা আমরা নেক্সট ডে শিখবো। তবে অবশ্যই ডব্লিউবিপি কনস্টেবলের এই যে ম্যারাথন ক্লাস এর মধ্যেই শিখবো, কিন্তু এই যে আজকে যে মেথডটা দেখাবো এই অপশান অনুযায়ী এই মেথডের মাধ্যমে করলে কিন্তু আপনি খুব দ্রুততার সাথে করতে পারবেন। কারণটা দেখুন, বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 এবং 7 অবশেষ থাকবে। তো এখানে 4 অঙ্কের সবচেয়ে বেশি বড় সংখ্যা এখানে কত দেওয়া রয়েছে, 9767 দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা এই সংখ্যাটা দিয়ে ট্রাই করব। তো বলছে দেখুন, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে আমরা 1 3 5 এবং 7 অবশেষ পাবো। তো এখানে একটা টার্ম লক্ষ্য করবেন, যথাক্রমে বলেছে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার পাবো, 5 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার পাবো, 7 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার পাবো এবং 9 দিয়ে ভাগ করলে 7 রিমাইন্ডার পাবো। তো দেখুন, আমরা প্রথমে 3 দিয়ে ট্রাই করে দেখি, 9 7 6 7কে মুখেই করতে পারবেন। দেখুন 9 দিয়ে তো অবশ্যই যাচ্ছে, প্রত্যেকটা সংখ্যা 9 দিয়ে যাচ্ছে, তো 9 দিয়ে একবারও করার দরকার নেই। এখানে আপনি 3 দিয়ে যখন করবেন তখন ট্রাই করে দেখুন 767কে করলে দেখুন 3 দিয়ে করলে 1 16 1 17, অর্থাৎ এখানে 2 রিমাইন্ডার থাকছে, 3 দিয়ে ভাগ করলে যাচ্ছে না।
তাহলে এটা কখনোই কারেক্ট আনসার হতে পারে না। নেক্সট দেখুন, আমরা দেখব 9, 7, 6, 5। তো 9টা তো বাদ দিয়ে দিলাম, তার কারণ 9কে 3 দিয়ে অবশ্যই যাবে। তো 765কে 3 দিয়ে দেখলে 3 দুগুণ 6, হাতে থাকলো 16, 16 থেকে 3 দিয়ে ভাগ করলে 15, 16 হাতে থাকলো 1, 15। তো 3 দিয়ে ভাগ করলে কেটে যাচ্ছে, অর্থাৎ এখানেও হচ্ছে না, এটাও হচ্ছে না, রিমাইন্ডার যেখানে 0 চলে আসছে। পরেরটায় দেখব 9, 7, 6, 4 ক্ষেত্রে দেখব। এখানে বলছে দেখুন 9টা বাদ দিয়ে দিলাম প্রত্যেকটার মতো, 3 দিয়ে ভাগ করলে 7, 3 দুগুণ 6, হাতে থাকলো 1, 16, 16কে 3 দিয়ে ভাগ করলে হাতে থাকলো 1, কেননা 15 হচ্ছে, হাতে থাকলো 1, 14 হচ্ছে, এখানেও কিন্তু 1 থাকছে না, বাকি থাকছে অপশান এই 3, এই একটাই। শুধুমাত্র আমরা 3 এবং 1-এর রিমাইন্ডার এইটার মাধ্যমেই কিন্তু এটা বার করতে পারলাম। তো খুবই কম সময়ের মধ্যে আমরা এটাকে কমপ্লিট করতে পারলাম। এর কারণে এটা যখন আপনি এক্সাম সেন্টারে করবেন তখন আরও দ্রুততার সাথে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবেন। আমি রিপিট করে দিচ্ছি কীভাবে এটা ক্যালকুলেট করবেন। বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা প্রথমে সবচেয়ে বৃহত্তম সংখ্যা নেবেন, সেই বৃহত্তম সংখ্যাকে 3 দ্বারা ভাগ করবেন, প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করবেন, দেখবেন রিমাইন্ডার 1-এর সাথে মিলছে কিনা। প্রত্যেকটাকে করে দেখবেন যেটা রিমাইন্ডার 1-এর সাথে মিলছে, হয়তো দেখা গেল দুটোর রিমাইন্ডার 1-এর সাথে মিলছে, তো সেক্ষেত্রে ওই দুটোর মধ্যে আবার ক্যালকুলেশন করবে পরেরটা নিয়ে, 5 দিয়ে ভাগ করবেন, দেখবেন 3-এর সাথে মিলছে কিনা। তো এভাবেই কিন্তু আপনাদের করতে হবে, বা সিম্পল হিসেবে আপনি যদি 5 দিয়ে ভাগ করতেন 3-এর সাথে মিলছে কিনা সেটা দেখতে গেলে এটাই কিন্তু কারেক্ট আনসার হতো। কারণ 65কে 5 দিয়ে ভাগ করলে 0 রিমাইন্ডার, 67কে 5 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার, 64কে 5 দিয়ে ভাগ করলে 4 রিমাইন্ডার, তো একমাত্র এই যে 63, 3 অবশেষ থাকছে, এটাই কিন্তু রিমাইন্ডার পাওয়া যাচ্ছে। পরবর্তী কোয়েশ্চেন, কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স। এবার বলেছে কোনো সংখ্যার এর মধ্যেও কিন্তু একটা এর রয়েছে, অর্থাৎ ইন্টু 35/100, পার্সেন্টেজ তুলতে গেলে বাই 100 করতে হয়। বারবার বলছি 91, আমরা যদি 7 দিয়ে কাটি 7, 13, 91, 5, 5, 20, 100, তাহলে এক্স ইকুয়াল টু 13 দুগুণ 26, 260 কারেক্ট আনসার, 260 অপশান এ কারেক্ট আনসার। নেক্সট, 680 টাকাকে এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ পায়, অর্থাৎ এ ইকুয়াল টু বি এর 2/3, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু পাচ্ছি 2/3। আবার বলেছে এবার বলেছে এ সি এর 1/4 অংশ পায়, অর্থাৎ এ বাই সি সমান 1/4। আশা করি বোঝা গেল। আর এটা এ নয়, এটা বি হবে, আবার ভুল লিখলাম, রিপিট করছি। দেখুন এখানে বলেছে 680 টাকাকে এ বি সি 3 জনের মধ্যে ভাগ করা হয়েছে, বলা হয়েছে এ বি এর 2/3 অংশ পাচ্ছে, অর্থাৎ এ সমান কত? বি এর 2/3 অংশ, বি ইন্টু এর মানে কি ইন্টু, আমি বারবার বলছি ইন্টু 2/3, তাহলে আমরা যখন বিটা এর নিচে না আনবো তখন এ বাই বি হয়ে যাচ্ছে 2/3। একই রকমভাবে বলেছে বি সি এর 1/4 অংশ, তাহলে বি ইকুয়াল টু সি ইন্টু 1/4, বি বাই সি যখন করছি তখন আমরা পেয়ে যাচ্ছি 1/4। তো এবার দেখুন আমাদের বিটা সমান করতে হবে, তো এ পাশে দেখুন এ সমান করার দরকার নেই, কারণ বি এখানে 3 রয়েছে, তাহলে আমরা যদি এ পাশে 3 গুণ করে দিই এবং ওপরে নিচে 3 গুণ করতে হবে, তাহলে এ ইস টু বি ইস টু সি পাচ্ছি কত? 2:3:12। দেখুন এ পাশে 3 রয়েছে, এ পাশে 3 সমান হয়ে গেল, তাহলে বি আর সমান করতে হবে না, তাহলে 2:3:12। এবারে বলেছে দেখুন বি কত টাকা পাবে। সিম্পল সূত্র অনুযায়ী 3/12 যোগ 3 যোগ 2, 3/15 ইন্টু 680। তো এই 15 দিয়ে 680কে কাটলে কত হবে? 15 দিয়ে 680কে কাটলে হবে, আচ্ছা ক্যালকুলেট করে দেখি, আমার আপাতত মনে নেই। 15 দিয়ে মুছে দিলাম পেজটা। 15 দিয়ে 680কে কাটলে হচ্ছে 4×4=15, 60 হাতে থাকলো, আচ্ছা 3×5=15, আগে 5 দিয়ে কেটে নিন, এবার 5 দিয়ে কাটুন, সহজ হবে। 5×13 আচ্ছা 5×13 65, হাতে থাকলো 3, 30, 5, 6, 30, 136 হচ্ছে বি এর, কিন্তু এখানে একটাও তো মিললো না, প্রবলি আমার ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে, আমি একবার চেক করে নিই। এখানে বলেছে বি কত টাকা পাবে, এর ক্ষেত্রে হয়েছিল 2:3:3 ছিল, তো বি পাবে 3/12 আর 3 15 আর 2 17 ইন্টু 680।
40, 3×4 120 টাকা পাবে বি। আচ্ছা, ওখানে আমার ক্যালকুলেশনে একটু ভুল হয়েছিল, আমি 15 করেছিলাম, ওটা 12 + 3 + 2 এটা 17 হবে, সেটা 15 করেছিলাম। 17, 4 17 68, অর্থাৎ 40 হয়ে যাচ্ছে, 3×4 120 কারেক্ট আনসার হবে। আশা করি বোঝা গেল। নেক্সট বলেছে 1788-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে বা পারফেক্ট স্কোয়ার হবে। 1788-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? তো এখানে আপনাকে একটু মাইন্ড ক্যালকুলেশন করতে হবে। যেমন ধরুন 1728 একটা বড় সংখ্যা নিন, খুব ইজিলি আপনি ক্যালকুলেট করতে পারছেন, তার স্কোয়ার হচ্ছে 1728-এর আশেপাশে। দেখুন 40-এর স্কোয়ার কত? 1600, 1728-এর আশেপাশে। এবার দেখুন 41-এর স্কোয়ার করলে সেখানে কিন্তু একেবারে লাস্টে যে সংখ্যাটা হবে অর্থাৎ ইউনিট ডিজিট সেটা কিন্তু 1 হবে, কিন্তু এখানে একটাও কিন্তু দেওয়া নেই যে যার ইউনিট ডিজিট এই সংখ্যার অড নাম্বার রয়েছে। অড নাম্বার তখনই দরকার যেহেতু এখানে 1728 অড নাম্বার এবং যে ইভেন নাম্বার তার যোগফল করলে তখন একটা অড নাম্বার হতে পারত, তাহলে 41-এর স্কোয়ার তো হচ্ছেই না। আমরা যদি ক্যালকুলেট করে দেখি 42-এর স্কোয়ার যদি আমরা ক্যালকুলেট করি ট্র্যাডিশনাল সিস্টেম অনুযায়ী 42-এর স্কোয়ার 4 4 16 04 আর 4 2 8 2 16 4 6 7 1 1764 হচ্ছে 42-এর স্কোয়ার, সবচেয়ে কাছাকাছি সংখ্যা। 1764 আর 1728 বলে দেওয়া রয়েছে, 1728, তাহলে কত যোগ করতে হবে? 36 যোগ করতে হবে। তো এটাকে আমাদের একটু ক্যালকুলেট করে এইভাবেই কিন্তু ইউজ করতে হবে। তো এই অঙ্কগুলো কিন্তু এইভাবে করাটাই বেটার, তাছাড়া অনেক পন্থা রয়েছে, আপনি 2 দিয়ে ভাগ করে দেখতে পারতেন, কিন্তু সেটা একটু অনেকটা বড় হতো। নেক্সট এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। এক্স বাই ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3/4। বলেছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:7। দেখুন এটা আমরা এখান থেকে 4x - 3y করে নিতে পারলাম সমান 0। বা এটাকে আপনি এভাবে করতে পারেন যে এক্স আর ওয়াইয়ের বয়সের অনুপাত 3:4 দেওয়া রয়েছে, তাহলে এক্সের বয়স কত? 3a, আর ওয়াইয়ের বয়স কত? 4a ধরে নিতে পারতেন। তো এবার বলেছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, তো 5 বছর পূর্বে 3a - 5 বাই 4a - 5 সমান 5:7 করব, কারণ 3a এক্সের বয়স তার থেকে 5 বছর বিয়োগ করলাম, 4a ওয়াইয়ের বয়স তার থেকে 5 বছর বিয়োগ করলাম, তো সেটার অনুপাত 5:7। ক্যালকুলেট করে দেখতে হবে আমাদের কত? 7 3 7 21 a - 5 7 35 সমান 4 5 20 a - 5 5 25। তো এবার ক্যালকুলেট করলে দেখবো a = 10 পাচ্ছি। a = 10, তাহলে ওয়াইয়ের বর্তমান বয়স কত? ওয়াইয়ের বর্তমান বয়স 10 × 4, a = 10 পাচ্ছি, 10 × 4 বর্তমান বয়স 40 বছর, অপশান 4। নেক্সট বলছে মান নির্ণয় করুন। 1 - 1/3। দেখুন প্রত্যেকটা গুণের আকারে দেওয়া রয়েছে, এই টাইপের অঙ্ক কিন্তু মাথায় আসে না, কিন্তু খুবই ইজি অঙ্ক। 1 - 1/3 কত হচ্ছে? 2/3 ইন্টু 1 - 1/4 কত? 3/4 ইন্টু 1 - 1/5 কত? 4/5। এরকম কিন্তু চলতেই থাকবে। চলতে থাকার পরে শেষ পর্যন্ত কিন্তু গিয়ে দাঁড়াবে 99/100। 99/100 থাকবে, কিন্তু আপনি দেখুন এটা কিন্তু প্রত্যেকটা কাটতে থাকবে। এই 4 4 5, এখানে 5 ছিল সেটাও কাটলো, এপাশে তলায় একটা জায়গায় 99 আছে সেটাও কাটবো, শেষ পর্যন্ত দেখবো 2/100 আমাদের পেয়ে যাচ্ছি। 2/100 মানে কত? 1/50। 2 দিয়ে 100 কাটলাম 50, 1/50 থেকে গেল, কারণ এই পাশে তো আর কিছু নেই, তো সে তো আর 100টা কাটলো না। নেক্সট বলেছে 8%-এর √3x। 8% তলায় ভাঙতে গেলে কী করতে হবে? তাহলে 100 ইন্টু √3x 0.03/100 করলাম, কারণ এই পয়েন্ট তুলে দিলাম, নিচে 100 করে নিলাম। আশা করি বোঝা গেল। 8% তুলতে গেলে নিচে 100 করলাম, আর এর বলেছে মানে কি? এর মানে কি? গুণ, তাহলে √3x। তো এবার ক্যালকুলেট করলে দেখুন এই যে 100 কাটা √3x সমান 3/8। তাহলে এটা স্কোয়ার করতে হবে। 3x সমান তাহলে কি হচ্ছে? 3x করতে গেলে 3 3 9/64, 3 দিয়ে কাটলাম 3, তাহলে x = 3/64। এটাই কিন্তু অপশানে ছিল। নেক্সট দেখুন 20-এর 43% প্লাস 30-এর 65%। আমি বারবার বলছি
20 এর মানে কি, এর মানে গুণ, 43% মানে কি, তলে 100 দিয়ে ভাগ, সিম্পলভাবে 30 ইন্টু 65/100, কারণ 65% বলা রয়েছে। 1/100 কমন নেবো, ইন্টু 10 কমন নেবো, এই যে 20 থেকে 10 কমন নিলাম, 30-এর থেকে 10 কমন নেবো, তাহলে 43 দুগুণ কত হচ্ছে 86 প্লাস 65, 3 65 কত হচ্ছে 195, 195, 10 দিয়ে 0 কেটে দিলাম, 195 দিকে 5 আর 14, 281/10, তাহলে 2.28.1, এটাই অ্যান্সার হবে। নেক্সট 1/3 ভাগ 1/3 এর, দেখুন সিম্পল সেই বদমাশুর অনুযায়ী। আচ্ছা এটা আমি করে দেবো না, আপনারা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার জানাবেন এটার অ্যান্সার কত। আমি বদমাশুর দিয়ে আজকে 3 থেকে 4টে অঙ্ক করে দিয়েছি। তো প্রথমে আমি বলে দিচ্ছি, প্রথমে ব্র্যাকেটের ক্যালকুলেশন করতে হবে, তারপর ভাগের ক্যালকুলেশন, তারপরে এর ক্যালকুলেশন করতে হবে, তারপরে ভাগের ক্যালকুলেশন করতে হবে, তারপর গুণের ক্যালকুলেশন করতে হবে, তারপর যোগ বিয়োগ। নেক্সট বলছে দেখুন 5/8কে দশমিকে রূপান্তরিত করুন। 5/8 এটাকে দশমিকে রূপান্তরিত করছে, সিম্পলভাবে করবেন। 5 একটা 50 নিয়ে নেবেন, একটা পয়েন্ট চলে আসছে, 0 পয়েন্ট চলে আসছে, তাহলে 8 6 48, হাতে 2 0, 8 দুগুণ 16, তাহলে এবার দেখুন 6 2 কোনটা রয়েছে 0.62, তো একটাই রয়েছে 0.625, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট বলছে 224 320 এর কত শতাংশ। আমি ধরে নিচ্ছি 224 = 320 এর x%, তাহলে 224 = 320 এর x% ধরে নিলাম। আর x% তুলতে গেলে এর মানে কি, এর মানে গুণ, আর x% বাই x/100 করতে হচ্ছে, তো এখানে একটা 0 0 কেটে গেল। তো এবার দেখলাম 32 224 কি প্রবাবলি কাটা যাবে, আমি 4 দিয়ে ট্রাই করে দেখি, 4 দিয়ে গেলে 8, এপাশে 4 দিয়ে গেলে 4 5 20, 24, 4 6 24, আর 8 7, তাহলে x = 70%। তো এইভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। বলেছি 224 320 কত পার্সেন্ট, আমি ধরে নিচ্ছি x%, তাহলে 224 = 320 এর x × 100, যেহেতু x% আমি ধরে নিয়েছি। নেক্সট বলছে দেখুন 0.000841 এর বর্গমূল নির্ণয় করুন। এখানে তো আপনার প্রবলেমই নেই, কারণ 841 আপনার 29-এর স্কোয়ার। তো এখানে আমরা একটু দেখব 0.00, দেখুন কতগুলো জিরো রয়েছে, 1 2 3 4 5 6টা। আমরা যদি পয়েন্টটা তুলতে যাই তাহলে আমরা দেখতে পাবো 841/1 2 3 4 5 6, তাহলে 29 স্কোয়ার রুট করতে গেলে এটা আমরা পেয়ে যাব 29/1 পিঠে 3টে 0, অর্থাৎ একটা 2.029। অপশান দেখুন, অপশান 4 কারেক্ট অ্যান্সার। এভাবেই কিন্তু করতে হবে। পয়েন্ট তুলে দিলেন আপনি, পয়েন্ট তুলে দিলে তলায় 6টা 0 হয়ে গেল, যেই স্কোয়ার রুট হয়ে উঠে গেল তাহলে 29/1000 হয়ে গেল, 6টার থেকে 3টে 0 চলে আসলো, তো 29/1000 কত 0.029। আচ্ছা এটাও সিম্পল, খুবই সিম্পল। জিজ্ঞাসা চিহ্ন স্থানে আপনি x ধরে নিন, আর বাকিগুলো বাঁ পাশেরগুলো ডান পাশে ট্রান্সফার করে দিন, অর্থাৎ 7/3 - 3/5 - 5/3, তো 3 5 15, 5 7 35, -3 3 9, -3 5 5 5 25, ক্যালকুলেট করুন, 25 - 6 1/15 কারেক্ট আনসার হবে, 1/15 অপশানে। তো এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে, এগুলো খুবই ইজি বাচ্চাদের অঙ্কদের মতো, তো সেগুলো আমি আর ডিরেক্টলি ক্যালকুলেট করছি না। তো এইটার ঘনমূল নির্ণয় করুন, আমি একটা সহজ পন্থা শিখিয়ে দেবো। ঘনমূলের নির্ণয়ের যে ট্র্যাডিশনাল মেথড সে তো আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু ঘনমূল এখানে দেখুন আমরা অপশানের সাহায্যে কীভাবে এর ঘনমূলটা নির্ণয় করতে পারবো, ইউনিট ডিজিটের সাহায্যে। এর ইউনিট ডিজিট রয়েছে 2, তো দেখুন 6, 16-এর ইউনিট ডিজিট কত 6 রয়েছে, তাহলে 6 ছক 36, 16 কিউব মানে কি 16 × 16 × 16, এটা আপনি মাইন্ড ক্যালকুলেশন করতে পারেন। 6 36, এটাও 6 ইউনিট ডিজিট, তার সাথে আবার এই 6 গুণ করেন, আর দেখুন 6 36, অর্থাৎ লাস্টে ইউনিট ডিজিট 16 কিউবের লাস্টে ইউনিট ডিজিট হবে 6, তাহলে অবশ্যই 16 সম্ভব নয়। এবার দেখুন 12 কিউবের ইউনিট ডিজিট লাস্টে 2 রয়েছে, তাহলে 2 এর কিউব কত 8, এটাও সম্ভব নয়, তাহলে 18 অথবা 28 যে কোনো একটা কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখুন 20 এর কিউব কত, কাছাকাছি সংখ্যা দেখুন, এর কাছাকাছি একটা ভালো দেখে কিউ দেখুন 8000, 8000 কত 8000 20 এর কিউ, আর এখানে 18 কিউ যদি আমরা করি সেক্ষেত্রে তাহলে কিন্তু 20 এর কিউয়ের থেকেও কম, এখানে দেখুন 20 এর কিউয়ের থেকে কমই রয়েছে, 5832 বা 8000 থেকে কম, তাহলে এখানে কারেক্ট আনসার 18। 28 কেন নয়, 28 করতে গেলে সেখানে কিন্তু সংখ্যাটা আরও বড় হয়ে যেত, অর্থাৎ 20 এর কিউ বা 8000-এর থেকে সংখ্যাটা যদি আরও বড় হতো সেক্ষেত্রে আমরা 28 দিয়ে ট্রাই করতাম, কিন্তু 28 হবে না, তার কারণ 28 সংখ্যাটা অনেকটা বড় সংখ্যা, আর 18 সংখ্যাটা 20 এর নিচে রয়েছে, আর 20 এর নিচে আর দুটো সংখ্যা তো বাদ চলে গেল, তাহলে অপশান কি 18।
তো এই ছিল আজকে আমাদের টোটাল অ্যারাউন্ড 45-এর অ্যারাউন্ড আমরা কোশ্চেন অ্যানালাইসিস করলাম। খুব দ্রুততার সাথে কোশ্চেনগুলো আলোচনা করলাম। দেখবেন কোশ্চেনগুলো আপনারা যদি বুঝতে না পারেন কোনো কোশ্চেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটা সম্ভব রিপ্লাই করার চেষ্টা করব। তাছাড়া যদি চোখে না পড়ে আপনারা দেখবেন অঙ্কটা আরেকবার ট্রাই করবেন, আরেকবার দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি এই কোশ্চেনগুলো থেকেই কিন্তু কোশ্চেন রিপিট হবে। কোশ্চেন হয়তো ডিরেক্টলি রিপিট হবে না, কিন্তু একটু চেঞ্জ করে কোশ্চেন কিন্তু সেম কোশ্চেনই আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন, আর নিজেরা ভিডিও সিরিজটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন অনেক অনেক থ্যাংক ইউ। আপনারাই লাভ পাবেন দেখবেন এক্সামের শেষে। আমাকে অবশ্যই এসে থ্যাংক ইউ জানাবেন যখন এক্সামে দেখবেন এই টাইপের অঙ্কই কিনতে এসেছে। তো এই ছিল টোটাল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।